আমার চেম্বারে সামান্তা শারমিনকে ডেকে নিয়ে 1 ঘন্টা বোঝানো হয়েছে তুমি এইসব খারাপ কাজ করো না। আপনারা ভাবে না এনসিপি কে আমি শত্রু ভাবি? এনসিপির জন্য যা যা করার আমি এই জামাতের জন্য যা যা করছি তাদের জন্য তাই তাই করি। গণভোট কখনো মানে কনস্টিটিউশনাল স্বাভাবিক সিচুয়েশনে হয় না। গণভোট হয় একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পরিস্থিতিতে এবং এক্সট্রা কনস্টিটিউশনাল কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। আপনার এই সরকার ভোট, গণভোট কোনটা সংবিধানের মধ্যে দিয়ে হলো? কোন সংবিধানের মধ্যে দিয়ে? তাহলে আপনি একটা অবৈধ সরকার। কোন সংবিধানের ভিত্তিতে আমরা জুলাই বিপ্লব করলাম এবং শেখ হাসিনাকে বিতাড়িত করলাম? আপনি তো ভাই শিলং ছিলেন, আবেগ না থাকলে কোনোদিন অদ্ভুতান হয় না। মেজর হাফিজ সাহেব খেতে খেতে উনি বলতেছে যে এটা যে জামাতের বিয়ে, এটা জানলে আমি তো আসতামই না, মানে হিজ হেট্রেড টুয়ার্ডস জামাত ওয়াজ ইন দ্যাট লেভেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলাপ সালাপের আজকের এপিসোডটি বলতে গেলে একটি রাজনৈতিক আড্ডার মতোই হবে। আজকে আমাদের সাথে 3 জন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন বাংলাদেশ থেকে ব্যারিস্টার শাহরিয়ার কবির ভাই, আর আছেন 2 জন সম্মানিত অতিথি যারা আমার সাথে ইউএসএ তে আছেন, ডক্টর রিয়াজ হাসান ভাই এবং ডক্টর নাকিবুর রহমান ভাই। আপনাদের সবাইকে স্বাগতম আজকের এপিসোডে। আজকে আমরা বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলবো। আসলে আশেপাশে আমাদের কি ঘটতেছে, জুলাই সনদ, জামাত এনসিপি জোট ইদানিং এইসব কথা দিয়ে। তো আমি শুরু করতে চাই আমাদের আজকের সংসদ অধিবেশনে আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেবের জুলাই সনদ নিয়ে যে দ্বিচারিতা সেটা নিয়ে। তো আমি ওনাকে একটু কোট করব যে নির্বাচনের আগের ওনার বক্তব্য এবং পরের বক্তব্য, এবং সেখান থেকে আপনাদের মতামত শুনবো। তো 9 অক্টোবর 2025-এ সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছিলেন, গণভোটে জনগণের অভিপ্রায় চূড়ান্ত, এর উপরে কোনো আইনের মর্যাদা থাকবে না, সংসদ জনগণের রায় বাস্তবায়নে বাধ্য থাকবে। আজকে উনি জাতীয় সংসদে বলেছেন, জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটি সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নাই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। তো ব্যারিস্টার শাহরিয়ার ভাইয়ের কাছে আমার প্রশ্ন, কোন সংবিধানের ভিত্তিতে আমরা জুলাই বিপ্লব করলাম এবং শেখ হাসিনাকে বিতাড়িত করলাম? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার যারা দর্শক আছে তাদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি প্রশ্নটাই করেছেন দ্বিচারিতা নিয়ে, সেই জন্যেই আগে একটু বলে নিই। বিএনপির স্লোগানটা কি ছিল? বিএনপির স্লোগানটা ছিল সবার আগে বাংলাদেশ। কিন্তু ইলেকশনের পরে যেই মেজরিটি পেয়ে গেল ওনারা ওখান থেকে শিফট হয়ে গেলেন। শিফট হয়ে এখন কি হলো? সবার আগে বিএনপি। এখন আর সবার আগে বাংলাদেশ না, সবার আগে বিএনপি। দেশ জাহান্নামে যাক, চুলায় যাক, কিন্তু সবার আগে বিএনপি। কেন এই কথাটা বললাম? যতগুলো সিটি কর্পোরেশনে, সমস্ত সিটি কর্পোরেশনে নিয়োগ দিলেন বিএনপির লোককে। যতগুলো আজকে জেলা পরিষদ চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে সবগুলো কিন্তু বিএনপির লোককে। এবং রংপুরের মতো জায়গায় যেখানে আমরা 5টায় আসন পাইছি, গাইবান্ধাতে পাইছি, মেজরিটি পাইছি, সাতক্ষীরাতে পাইছি, যশোরে পাইছি, সেখানেও কিন্তু বিএনপির লোককে কিন্তু জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তার মানে বিএনপি যেটা বলে সেটা বিশ্বাস করে না। দ্বিতীয় যে কথাটা ওনারা বারবার বললেন যে সংসদে আলোচনা করার কথা, তাহলে ফ্যামিলি কার্ডেরটা সংসদে আলোচনা করার আগে ওনারা দিলেন কেন? দ্বিতীয় মানে থার্ড যে কথাটা, আমাদের জুলাই বিপ্লবের প্রথম কথাটা কি ছিল? শাসকের পরিবর্তন নয়, শাসনতন্ত্রের পরিবর্তন। আমরা হাসিনাকে বাদ দিয়ে আর এক হাসিনাকে নিয়ে আসতে কখনোই চাইনি, এবং সেই জন্য এই জুলাই সনদের এই কথাগুলো আসছে। আজকে উনি যেটা বারবার বলতেছেন, সেই বারবার কথাটা কি বলতেছেন? সেটা বলতেছেন যে এই অর্ডারটা সংবিধানের মধ্যে নাই। কোন অর্ডারটা নাই? এই 13 তারিখের যে রাষ্ট্রপতির 1 নম্বর আদেশ। আচ্ছা, এবার ওনার কথাটাতে দেখেন, প্রথম কথা, এটার নাম কি? প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার 1972। এটার থেকে কিসের সৃষ্টি? এটার থেকে আমার এই কনস্টিটিউশনের সৃষ্টি। তাহলে কনস্টিটিউশন সৃষ্টি হয়েছে একটা অর্ডারের মাধ্যম দিয়ে। তখন কোন ইয়া ছিল? তখন আরো একটা জিনিস দেখেন, তখন আপনি তো 70 সালে ইলেকশন করলেন এলএফওর ভিত্তিতে, এইটার প্রেসিডেন্ট নিয়োগ করলেন তর্কবাগিসকে, এবং তারই ভিত্তিতে আপনি কনস্টিটিউশনটা পাইলেন, এটা অর্ডারের ভিত্তিতে। তখন আপনি কথা বলেন, তখন তো ছিল না, কি ছিল না, তখন তো আপনার নাম কি আল্লাহ পার্লামেন্ট ছিল না, সেই জন্য অর্ডার দিয়েছেন। আমি যদি আপনাকে বলি এবারে তো পার্লামেন্ট নাই, 5ই আগস্টের পরে পার্লামেন্ট কোথায়?
সরকার বলে তো কিছু নাই। দ্বিতীয় কথা, আপনি বললেন ইন্টারিম গভর্নমেন্টের এক সুতায় পাইছেন যে ইন্টারিম গভর্নমেন্ট এই রাষ্ট্রপতির কাছে শপথ নিতে। এই শপথ তো থার্ড শিডিউলে নাই। তার মানে সংবিধানের কিছু ছিল, কিছু ছিল না, এই বাস্তবতাটা আছে। উনি এখানে দুইটা চাতুরতা করছেন। প্রথম চাতুরতা হচ্ছে উনি পয়েন্ট অফ অর্ডার কখন বলা হয়। পয়েন্ট অফ অর্ডার মানে যখন একটা সংসদ তার কমিটেড অনুযায়ী প্রসিডিং অনুযায়ী চলবে না। সম্মানিত আমিরে জামাত এই 10-এর অনুচ্ছেদে বললেন কি, যে 10-এর অনুচ্ছেদ দেখিয়ে বললেন যে 13 তারিখের আদেশে বলা আছে, কি বলা আছে, যে 30 পঞ্জিকা দিবসের মধ্যে একই পদ্ধতিতে কি ডাকতে হবে, সংবিধান সংস্কার পরিষদ ডাকতে হবে। তাহলে ইট ইজ ম্যান্ডেটরি। উনি উঠে বলতেছেন 72 আর্টিকেল 72-তে রাষ্ট্রপতি যেটা ডাকেন সেটা প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী ডাকেন। ধরে নিলাম ওনার কথা অনুযায়ী ঠিক, তাহলে 72-এর অনুযায়ী প্রধানমন্ত্রী যে বক্তব্য লিখে দিলেন সেটাই রাষ্ট্রপতি ডেলিভারি দিলেন। ওই বক্তব্যের মধ্যে হারাম বলে একটা জুলাই সনদের শব্দটা নাই, জুলাই সংস্কার পরিষদের কোনো শব্দ নাই। তাহলে ওনারা জেনে শুনে জুলাইকে অপ্রাসঙ্গিক করতে চাচ্ছে। এবং তার ইন্টেনশনটা আজকে কি হলো দেখেন, আরো একটা জিনিস দেখেন। উনি বললেন কি, এই অধিবেশনে এটা আদৌ আলোচনা করা যাবে কিনা, সামনে বাজেট অধিবেশন আছে সেটা নিয়ে আলোচনা করা যাবে কিনা। আপনাকে 180 দিন দিচ্ছে, মানে আগস্টের মধ্যে আপনাকে এটা পালন করতে হবে। উনি বলে দিলেন কিসের 180 দিন, আমরা এটা মানি না। আবার আরেক দিকে বলতেছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। যে সংবিধানের মধ্যে 7-এর এ থাকা সত্ত্বে, 7-এর এতে কি লেখা আছে, যে 7-এর এতে লেখা আছে যে কোনো ব্যক্তি শক্তি প্রয়োগের মাধ্যমে অন্য কোনো অসাংবিধানিক পন্থায়, আপনি তো জুলাই সনদটা সাইনই করছেন অসাংবিধানিক পন্থায়, করলে কি হবে, আপনি রাষ্ট্রদ্রোহী হবেন। তাহলে এইটা থাকা অবস্থা আপনি সংবিধানে কিভাবে এটাকে ইনকর্পোরেট করবেন? এটা ইনকর্পোরেট করার কোনো জায়গা নেই। তারপরে তিনি কি বলতেছেন, এই অর্ডারটা অসাংবিধানিক। তাহলে এই অর্ডার যদি অসাংবিধানিক হয়, এটা কয় তারিখে হয়েছিল? 13 তারিখে। এই 13 তারিখের পরে এর উপর ভিত্তি করে 25শে নভেম্বর অধ্যাদেশ হলেন। উনি নিজেই বললেন কি, দেখেন উনি আরো একটা গোজামিল দিলেন। উনি বললেন যে আর্টিকেল 93-তে অধ্যাদেশ দেওয়ার, সংবিধান পরিবর্তন অধ্যাদেশ দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ নাই বলেই তো আপনি সেদিন এই ড্রাফট তো আপনাকে দেওয়া হয়েছে, এই আদেশের কপি দেওয়া হয়েছে, আদেশের কপি দেখে আপনারা বলছেন হ্যাঁ আদেশের মাধ্যমে করতে হবে, কারণ অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা যায় না। তাহলে আপনি যে ঐক্যমতে পৌঁছালেন, তার উপর ভিত্তি করে আদেশ জারি হলো, আদেশ জারি হওয়ার পরে সেই আদেশের উপর ভিত্তি করে অর্ডিন্যান্স হলো, সে অর্ডিন্যান্স আজকে আবার আপনি 133টা যে অর্ডিন্যান্স প্লেস করছেন তার মধ্যে এই অর্ডিন্যান্সও আছে, তার উপর ভিত্তি করে 2টা ইলেকশন হলো, এবং ইলেকশন হওয়ার পরে আপনাকে নির্বাচন কমিশন 2টা শপথ নিতে বললেন, আপনি একটা শপথ নিলেন। তাহলে জাতির সাথে এটা প্রতারণা। আপনি তাহলে কি বলেন, যেই মেজরিটি, এই যে কেন বলি ইলেকশন রিগিংটা হয়ে আপনাকে মেজরিটি দেওয়া হয়েছে, কারণ আপনি তো আরেকজনকে দস্তখত দিয়ে আসছেন কি, আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, রাষ্ট্রপতিকে সরাবেন না, 72-এর কনস্টিটিউশনকে সরাবেন না। এবং এটা জিনিস দেখেন 72-এর কনস্টিটিউশনের মধ্যে কি আছে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। কেন বলি, এই 72 কনস্টিটিউশনের মধ্যে ফ্যাসিজম লুকিয়ে আছে। দেখেন 91 সালে 3 দলীয় রূপরেখা হয়েছে, এই রূপরেখা বাস্তবায়ন করেনি বলে কি হয়েছে, বিরোধী দলগুলোকে আন্দোলন করতে হয়েছে। কিসের আন্দোলন? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্দোলন। এবং তারা যদি মেনে নেয়নি এবং সেজন্য তাদের পতন হয়েছে, এবং 17 দিনের মাথায় তারা মানতে বাধ্য হয়েছে। তারা এখন বলে উদারতা দিয়ে করেনি। তাহলে আগের সংসদে জামাতে ইসলাম এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিল উপস্থাপন করছিলেন, সেই বিল প্রেজেন্ট পর্যন্ত করতে দেয়নি, নিঃস্বার্থ সমর্থন দেওয়ার পরও প্রেজেন্ট করতে দেননি। একই কাজ করছেন 2006 সালে, যা জাজদের হঠাৎ করে বয়স বাড়িয়ে দিলেন, এবং এই জটিলতায় কি হলো, পুরা জাতি 17 বছর সাফার করলো। আজকে আপনি যে রাষ্ট্রপতির ভাষণের কথা বললেন, আজকে যে কথা আপনি বলতেছেন, উনি কি বলছেন যে সংবিধান সংস্কার করতে হবে, কিন্তু সেই সংস্কারটা হতে হবে সংবিধানের মাধ্যমে। আপনার এই সরকার ভোট, গণভোট কোনটা সংবিধানের মধ্যে দিয়ে হলো? কোন সংবিধানের মধ্যে দিয়ে? তাহলে আপনি একটা অবৈধ সরকার। যদি এটা অবৈধ হয়ে থাকে, উনি আবার আরেকটা ইন্ডিকেশন দিচ্ছে, রিট পিটিশন ফাইল হয়েছে, ওটাও কিন্তু বিএনপি করাইছে।
কি রিট পিটিশন ফাইল হলো? এই আদেশকে চ্যালেঞ্জ করে। তা আদেশকে চ্যালেঞ্জ করলেন, তার চেয়েও বড় কথা একটু আগে বললো না 72-তে রাষ্ট্রপতি কোনো কথা বলতে পারবে না প্রধানমন্ত্রীর কথা ছাড়া। সেই জন্য উনি কত পরিকল্পিতভাবে ক্ষমতায় আসার পরে কালের কণ্ঠে রাষ্ট্রপতিকে দিয়ে বলায় দিলেন যে ইউনূস সরকার অবৈধ। ইউনূস সরকার এই রাষ্ট্রপতিকে বের হতে দেয়নি। ইউনূস সরকার রাষ্ট্রপতিকে কোনো জায়গায় যেগুলো মানে প্রসিডিউরাল কাজ সেগুলো কিছু করতে দেয়নি তার, এবং ইনডিরেক্টলি বলায় নিলেন কি এটা অবৈধ। তার মানে উনি এটাও বলতে চাইলেন তাহলে জুলাইয়ের ফসল যে ইউনূস সরকার তাকে তারা অবৈধ বললেন। এবং আরো একটা জিনিস দেখেন, যেদিন প্রথম দিন বক্তব্য হয় সেদিন কিন্তু সালাউদ্দিন সাহেব বক্তব্য শেষ হতো, ও আমি ভুলে গেছি জুলাই অভ্যুত্থানের কথা। তার মানে জুলাই অভ্যুত্থান অলরেডি তারা ভুলে গেছে। ওই জন্য বক্তব্য শেষে বলছে আমি সরি, আমি ভুলে গেছি, এটা একটু কথা বলতে হয়। শোনেন, জি আনাসে মায়ের কাছে যে চিঠি আনাস লেখছে, আপনি তো ভাই শিলং ছিলেন, আবেগ না থাকলে কোনোদিন অভ্যুত্থান হয় না। কোনোদিন কোনো সংগ্রামের মুক্তি সংগ্রামে মানুষ জীবন দিতে পারে না। কেউ বলে না বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, এটা হচ্ছে আবেগ। এই আবেগের জন্য আপনি শিলং থেকে বাংলাদেশে আসতে পারছেন, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আর আজকে আপনি বলতেছেন আবেগ দিয়ে দেশ চলে না। আবেগ দিয়ে দেশ চলে না বলে আপনারা বালির ট্রাক সরাতে পারেননি। আবেগ ছিল বলেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যারা প্রাণ দিছে তারা আবেগ দিয়ে দিছে, কোনো কনস্টিটিউশনের জন্য দেয়নি। আজকে মানে কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদীর যেদিন ওই ফাঁসির আদেশ হয়, সেদিন যারা রাস্তায় নেমেছিল পাখির মতো গুলি করে যাদের জীবন কি করা হয়েছিল, বিনাশ করে শহীদের মর্যাদা দেওয়া হয়েছিল, সেটা কিসের জন্য দেওয়া হয়েছিল? সেটা ওই আবেগ দিয়ে। আজকে হাদির কথা বলতেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনার সংবিধান মেনে তো আপনি বলতেই পারবেন না। তাহলে ওটা কোন আবেগ? দেশ মাতাকে ভালোবাসি, বাংলাদেশ সবার আগে, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যেই যে আন্দোলন করা হয় সেটাকেই বলা হয় আবেগ। আবেগ ছিল বলে আমিরে জামাত বলতে পারেননি যে আমার পার্টিকুলার অ্যাড্রেস কোনটা, যখন পুলিশ রিমান্ডে জিজ্ঞাসা করে, কারণ প্রতি রাতে পালায় থাকতে হয়েছে। এটা কোন আইনে ছিল ভাই? আবেগ আছে বলেই আমরা দেশ স্বাধীন করতে পেরেছি 71 সালে। আবেগ আছে বলেই আসাদ গুলি খাইছে। আবেগ আছে বলেই 52 সালে সালাম বরকত রফিকরা গুলি খাইছে, শহীদ হয়েছে। আবেগ ছিল বলেই আপনার 24-এ এই সন্তানেরা বুক পেতে গুলি দিছে। আর আপনার মধ্যে আবেগ নাই বলে আপনি সুন্দর মতো শিলংয়ে বসবাস করছেন। আবেগ থাকলে তাহলে আপনি আজকে ফাইল করতেন। আজ পর্যন্ত তো আপনি মামলা ফাইল করলেন না। কারা আপনাকে এই দেশ থেকে নিয়ে গেছে? আপনি তো বলতে পারেন আজকে একটা ইনকোয়ারি কমিটি হোক, কাদেরকে জোর করে এ দেশ থেকে নিয়ে যাওয়া হলো ইন্ডিয়াতে, কে নিয়ে গেল, কারা এর সাথে জড়িত? কই, আপনি তো একটা এফআইআরও ফাইল করলেন না। আপনি তো এই কথাও বললেন না যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সাক্ষীকে কিভাবে ওপারে নিয়ে যাওয়া হলো, সে কেন শিলংয়ের মতো বাংলায় থাকতে পারলো না? আপনি তো বলেন সবসময় আপনি মিডিল ক্লাসে ফ্যামিলির লোক, তাহলে আপনি একটা বাংলোতে এতদিন থাকলেন, সে খরচ দিল কে, কোথায়? এটা তো ডিসক্লোজ করেন না। আপনি প্রথম দিনে সেই সালমের গাড়িতে উঠলেন, পরে দুঃখ প্রকাশ করলেন। ভাই, সবগুলো বিনি সুতার মালা এক জায়গায় করে জুলাই নিয়ে প্রতারণা করেন না। 180 দিন ঘন্টা বেঁধে যাবে। জি, অনেক ধন্যবাদ। ব্যারিস্টার শাহরিয়ার শেষ কথা যে 180 দিন ঘন্টায় বেজে যাবে। 180 দিন পর আসলে জামাত কি করতে পারবে? জামাত এই মুহূর্তে সবচেয়ে বড় বিরোধী দল, সংসদে 68টা আসন পেয়েছে। কিন্তু সালাউদ্দিন সাহেবের বক্তব্যের কাউন্টার দেওয়ার মতো সোশ্যাল মিডিয়ায় যে কথা আলোচনা হচ্ছে যে সালাউদ্দিন সাহেবের বক্তব্যের কাউন্টার দেওয়ার মতো তেমন কেউ জামাতের প্রতিনিধিত্ব করছে না সংসদে। সেখানে আমরা জাস্ট একজন বা দুইজনকে দেখলাম যে প্রপারলি সাংবিধানিক ভাবে কাউন্টার দিতে পারছেন সালাউদ্দিন সাহেবকে। তার মধ্যে একজন আমাদের নাকিব ভাইয়ের ছোট ভাই ব্যারিস্টার নাজিব মোমেন, উনি বেশ চমৎকার কথা বলেছেন। এবং আমার আরেকটি প্রশ্ন আপনার কাছে যে জামাত এবং এনসিপি যে বিরোধী দল, তারা রাষ্ট্রপতির ভাষণ বয়কট করে ওয়াকআউট করে বের হয়ে চলে গেল, কিন্তু তারা রাষ্ট্রপতির ভাষণের উপর 50 ঘন্টা আলোচনা করাতে সম্মতি কেন দিল? এটাও তো স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এসেছে। এটা কি দ্বিচারিতা কিনা, নাকিব ভাই? ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আলাপ সালাপের দর্শকদের। শাহরিয়ার ভাই, আপনাকে ধন্যবাদ, আপনাকে শুভেচ্ছা। অনেক রাত হয়ে গিয়েছে আপনার, তারপরও আপনি আমাদের সাথে এই আড্ডায় বসছেন, এই জন্য আপনাকেও ধন্যবাদ। তো শেষ কথা দিয়ে শুরু করি। এগুলা কথা সোশ্যাল মিডিয়াতে অনেক হয়। তার আগে একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। ঘটনাটা হলো যে
থেকে 2006-এর ওই সংসদের একটা ঘটনা। ওই সময় আপনাদের মনে আছে, এবং এটা খুব ফ্রিকোয়েন্টলি এখন ঘটছে, যে ডেনমার্কে রসুল সাল্লাহ ইসলামের কে অপমান করে বক্তব্য কোনো সাংবাদিকের কিংবা ছবি আঁকা, এটা কিন্তু মানে রিসেন্টলি যে হচ্ছে এটা না, এটা বহুদিন থেকেই হচ্ছিল। তো আমার সালটা একদম মনে নাই, সম্ভবত 2003-04 এরকম কোনো একটা দিন হবে, যে এই রসুল সাল্লাহ ইসলামের ব্যাপারে কার্টুন আঁকা, এটা নিয়ে ডেনমার্কে কার্টুন আঁকা হয়েছে, এটার বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব সংসদে আলোচনা হবে। তখন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেবের সভাপতিত্বে এই আলোচনাটা শুরু হচ্ছিল। সেখানে আওয়ামী লীগ এবং জামাত এবং বিএনপি, জামাত সে সময় সরকারের অংশ, তো 3 দলের সংসদ সদস্যরাই এই নিন্দা প্রস্তাবে আলোচনা করছে। তো ইন্টারেস্টিং হলো যে আওয়ামী লীগের পক্ষ থেকে যখন নিন্দা প্রস্তাবের আলোচনা করা হচ্ছিল, কারণ নিন্দা প্রস্তাবটা হলো যে ডেনমার্কের সরকারের কাছে দাবি যে কেন তারা এরকম একটা জঘন্য কাজ হতে দিচ্ছে, এটা নিয়েই মূলত আলোচনা। নিন্দা প্রস্তাবটা হলো ডেনমার্কের সরকারের নিন্দা জানানো। কিন্তু সারপ্রাইজিংলি আওয়ামী লীগের পক্ষ থেকে যতগুলা সদস্য বক্তব্য রাখা শুরু করলেন, মানে আমি সেদিন ঘটনাচক্রে সংসদের গ্যালারিতে উপস্থিত ছিলাম, দেখছিলাম যে আওয়ামী লীগের প্রত্যেকে, সেখানে আব্দুস সামাদ আজাদ সাহেব বক্তব্য রাখলেন, সুরঞ্জিত সেনগুপ্ত বক্তব্য রাখলেন, এবং আরও কয়েকজন বক্তব্য রাখলেন। মানে তাদের বক্তব্য শুনে এক পর্যায়ে স্পিকার জমিরুদ্দিন সরকার সাহেব হাসতে হাসতে বলতেছেন যে ভাই, আপনারা কি নিন্দা প্রস্তাব জামাতের বিরুদ্ধে আনতেছেন নাকি ডেনমার্কের সরকারের বিরুদ্ধে? কারণ ওইখানে তাদের আলোচনার মধ্যে ডেনমার্ক কোনো বিষয় না, তাদের আলোচনার মূল বিষয় হলো মৌলানা মওদুদি কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মার্জিনালাইজ করেছে, কিভাবে সাহাবাদের সমালোচনা করেছে, কিভাবে মওদুদিবাদ একটা ভ্রান্ত ফোরকা, এই আলাপ আলোচনা। মানে তাদের ওই ডেনমার্কের দিকে তারা যায়ই নাই। সো এখনকার অবস্থাগুলাও আমার কাছে অনেকটা ওরকম মনে হয়, যে মানে আমরা মানে সংসদের কথা তো বাদই দিলাম, সোশ্যাল মিডিয়াতে যে আলোচনাগুলা, যে নো ম্যাটার হোয়াট সব দোষ জামাতের। এখন যারা পার্লামেন্টারি প্রসিডিওরের সাথে ফ্যামিলিয়ার, তারা জানে যে সংসদে আলোচনা যেই কমন কয়েকটা জায়গা আছে, তার মধ্যে এটা হলো সংসদের কার্যপ্রণালী বিধির সংসদ সদস্যদের আলোচনা করার কয়েকটা ক্ষেত্রের মধ্যে একটা কমন ক্ষেত্র হলো যে প্রেসিডেন্টের আলোচনার উপরে ধন্যবাদ প্রস্তাব, এবং এখানে আলোচনার উপরে ধন্যবাদ প্রস্তাবে সমস্ত সংসদ সদস্য পার্টিসিপেট করে, এবং সমস্ত সংসদ সদস্যদের পার্টিসিপেট করার এটা একটা বড় অ্যাভিনিউ। বাজেটের উপরে আলোচনা, ধন্যবাদ প্রস্তাব, এর বাইরে 71 বিধিতে জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে অ্যাটেনশন ড্র করতে পারে, এবং এটাতে সব সদস্যরা আলোচনা করার সুযোগ পায় না। এই 71 বিধিতে যেই অ্যাটেনশন ড্র করতে পারে, তার মধ্যে প্রতিদিন যদি 50-60টা অ্যাটেনশন ড্র হয়, ওখান থেকে স্পিকার 1-2টা পিক করে তার উপরে আলোচনা করতে পারে। সো এই যে কথা যারা বলছে যে জামাত বয়কট করেছে, তো কারণ প্রেসিডেন্ট ফ্যাসিবাদীর দোসরের কাছ থেকে আমার মনে হয় আপনাকে ইন্টারাপ্ট করি, প্রেসিডেন্টকে আমরা ফ্যাসিবাদের দোষর না বলে ওকে সরাসরি ফ্যাসিবাদের অংশই বলা যায়। অবশ্যই ফ্যাসিবাদের অংশ, হি ইজ পার্ট অফ দ্য প্রবলেম। সো তার এবং এটা মানে এই প্রেসিডেন্টকে ইমপিচ করাটা এখন খুবই জরুরি, সেখানে তাকে সম্মান দেওয়ার তো কোনো সুযোগই নাই। সো সেই জায়গা থেকে বয়কট করেছে। কিন্তু এখন মানে সংসদের প্রসিডিওরে অংশগ্রহণ না করে এই 77 জন বিরোধী দলের সদস্য তারা, এবং আমরা যদি চরমোনাইকে ধরি 78 জন বিরোধী দলীয় সদস্য, তারা তাদের বক্তব্য দেওয়া থেকে কি বিরত রাখবে? কারণ দিস ইজ দেয়ার অনলি অপরচুনিটি টু স্পিক প্রিটি মাচ বিধি অনুযায়ী। সো এই কথা যারা বলে তারা আসলে, এবং মানে এটা সালাউদ্দিন সাহেবও বলেছে, আমি বুঝলাম না যে উনি তো আইনের মানুষ, উনি কার্যপ্রণালী বিধি জানেন। এবং শাহরিয়ার ভাই তার যে দ্বিচারিতার কথাটা বলছেন, যে মানে ওই একটা কথা আছে না, যে পকেটে যখন একটু টাকা পয়সা থাকে তখন টাকার গরমে মানুষের ক্যারেক্টার বদলিয়ে যায়। বিএনপির এই যে জুলাইয়ের ব্যাপারে যেই এই দ্বিচারিতাটা তাদেরকে যেইভাবে 2/3 মেজরিটি দিয়ে দেওয়া হয়েছে, এই 2/3 মেজরিটির গরমেই তারা এখন ধারাকে সারাগান করছে। এখানে জাস্ট 2টা জিনিস খুব ক্লিয়ার করি, শাহরিয়ার ভাই খুব সুন্দর করে বলেছেন। একটা জিনিস যেটা মানে বারবার আসছে কিন্তু আমরা ইগনোর করছি, সেটা হলো
যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সংবিধান সংশোধন করে বাকি কাজগুলো করবে, কিন্তু সংবিধানের সংশোধনেরও কিন্তু একটা লিমিট আছে। সংবিধান সংশোধন এর মাধ্যমে যদি সংবিধানের বেসিক ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়, তাহলে পরে এটার ব্যাপারে আদালতের রায়ও আছে যে ওই সংবিধান সংশোধন গ্রহণযোগ্য না। 2/3 মেজরিটি ইজ নট সাফিসিয়েন্ট টু চেঞ্জ দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। এটার জন্যই গণভোটের দরকার হয়। এবং রাষ্ট্রপতির অধ্যাদেশ যেটা, এটা সেকশন 152 অনুযায়ী এটা তো আইন, আসলে এটা অধ্যাদেশ বললে এটা হবে না। সো দিস ইজ পার্ট, কনস্টিটিউশন তো এটা অ্যালাউ করে, এবং কনস্টিটিউশনের যে ফান্ডামেন্টাল চেঞ্জ, এটার রিফ্লেকশনটাই তো হলো গণভোট। এবং উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে বিএনপির প্রতি যেই ম্যান্ডেট অলমোস্ট 49-50% ভোট তারা পেয়েছে, তার থেকে অনেক বেশি ম্যান্ডেট পেয়েছে, 67% ম্যান্ডেট পেয়েছে গণভোট। সুতরাং এটাকে যদি বিএনপি, এবং ক্রেডিট হ্যাজ টু বি গিভেন ওয়ার ক্রেডিট ইজ ডিউ। আমরা যেটা আমাদের আলাপ সালাপ শুরু হওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে তারেক রহমান পার্সোনালি তার যে কাজকর্ম, ডাউন টু আর্থ, তার যে ডিমিনার, এটার মাধ্যমে হি হ্যাজ এক্সিডেড এক্সপেকটেশন। তিনি একটা খুব যুগান্তকারী কাজ করেছেন। খুব ছোট মনে হলো, ঈদের আগে ইমাম মুয়াজ্জিন এবং অন্যান্য যারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর যারা তত্ত্বাবধান করেন, তাদের বেতন ভাতা দিয়ে দেওয়ার জন্য তিনি একটা স্ট্যান্ডার্ড করেছেন এবং এটা ডিসবার্স করার ব্যবস্থা করেছেন ঈদের আগে। এটা ইটস এ ফেনোমেনাল থিং। সো অনেক ভালো কাজ করছেন, কিন্তু মূল জায়গাটা যদি ঠিক রাখা না হয়, এটা তারেক রহমান সাহেবও বলেছেন, সালাউদ্দিন সাহেবও বলেছেন, জুলাই না হলে সালাউদ্দিন সাহেব শিলং থেকে ফিরতে পারতেন না, এই জুলাই না হলে পরে তারেক রহমান সাহেব দেশে ফিরতে পারতেন না, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না। সো এই জুলাইকে যদি আমরা অবমাননা করি, তাহলে পরে অকৃতজ্ঞ তার পরিণাম কিন্তু সরাসরি পেয়ে যেতে হয় দুনিয়াতেই। সুতরাং লেটস বি প্র্যাকটিক্যাল। আবেগকে ইগনোর করার উপায় নেই, আবেগকে অ্যাকোমোডেট করতে হবে, জনরায়কে অ্যাকোমোডেট করতে হবে। এবং এর মাধ্যমে আমাদের চাওয়া পাওয়া তো খুব বেশি না, আমরা তো গায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাই না। আমরা চাই সবাই মিলে শান্তিপূর্ণভাবে এই দেশটাকে এগিয়ে নিতে। এই সহযোগিতাটা করার সুযোগ আপনারা দেন, আপনারা গণভোটকে কেন অস্বীকার করবেন? এবং এর মাধ্যমে কিন্তু আপনারা কনফ্রন্টেশন ইনভাইট করছেন, এবং এটার পরিণতি কিন্তু ভালো হবে না। জি জি, ধন্যবাদ। তো আমরা এখানে যেটা দেখতে পেলাম যে নির্বাচন জয়ের আগে বিএনপির যেই চরিত্র ছিল, যে ধরনের কথা তারা বলতো, 2/3 মেজরিটি পাওয়ার পর তাদের কথাবার্তা এবং চরিত্র সম্পূর্ণ উল্টে গেছে। তারা এখন জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে বেশ গড়িমসি করছে, এবং তাদের কথার টোনে যা মনে হচ্ছে তারা জুলাই সনদের প্রতি এনাফ শ্রদ্ধাশীল না আসলে, যদিও তারা সেটা স্বাক্ষর করেছে। তো যেহেতু জামাত প্রধান বিরোধী দল, জামাতের ভূমিকা এক্ষেত্রে কি হতে পারে, যে তারা কিভাবে বিএনপির কাছ থেকে এই দাবিটা আদায় করে নিয়ে আসবে যে বিএনপি যেন জুলাই সনদে সাইন করতে বা জুলাই সনদ বাস্তবায়ন করতে কি বলবো বাধ্য হয় এক কাইন্ড অফ, যেহেতু তারা করছে না সহজে। এবং আরেকটা জিনিস যে বাংলাদেশের যতগুলা সিটি কর্পোরেশন আছে সবগুলোতেই বিএনপি ঘরানার লোকজনকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, এবং 42টা জেলায় জেলা পরিষদের প্রশাসক হিসাবেও বিএনপির নেতৃবৃন্দদের মনোনয়ন দেওয়া হয়েছে। এক্ষেত্রে জামাতের রিয়াকশন কি হতে পারে, তাদের কি করণীয়, রিয়াজ ভাই? আচ্ছা, এইটাতে যাওয়ার আগে আমি একটু গণভোট জুলাই সনদ নিয়ে 2-3টা পয়েন্ট একটু বলতে চাই প্লিজ। কারণ সেটা হচ্ছে যে আজকে যেটা কথাটা তোলা হইলো যে সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা, এবং উনারই অক্টোবরের একটা ভিডিও আজকে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, ভাইরাল হয়েছে, যেখানে উনি ক্লিয়ারলি বলছিলেন যে গণভোট যদি হয়, গণভোটে যখন রেফারেন্ডামে যখন পাবলিক তাদের ওপিনিয়ন জানাই দিবে, সেখানে যদি হ্যাঁ পাস হয়, তাইলে আর কোনো সংবিধান সংশোধন লাগবে না, এইটাই জনগণের রায়, বাস্তবায়ন হইতে নতুন সংসদ বাধ্য থাকবে। কিন্তু আজকে এসে উনি সংবিধানের দোহাই দিচ্ছেন যে সংবিধানের সংস্কার পরিষদ নাই, এবং উনি রাষ্ট্রপতির আদেশ, যেটা আইন অনুযায়ী স্বীকৃত বাংলাদেশের সংবিধান, আমি তো সংবিধান এত ভালো জানি না, বাট শাহরিয়ার কবির ভাই এবং নকিব ভাই দুইজনই রেফারেন্স দিলেন, এবং ব্যারিস্টার নাজিব মোমেন সংসদে সেটা বলেছেন যে রাষ্ট্রপতির অধ্যাদেশটা আসলে একটা আইন, এবং সেটা আমাদের কনস্টিটিউশন দ্বারা স্বীকৃত। কিন্তু ওইটাকে পুরোপুরি অস্বীকার করে যে না, সংবিধান সংস্কার পরিষদ তো নাই, সুতরাং এই শপথ নেওয়া যাবে না, এটা অসাংবিধানিক হয়েছে, অসাংবিধানিক কিছু করা যাবে না, আবেগকে উড়াই দিচ্ছেন। সো এইটা স্পষ্ট দ্বিচারিতা উনার নিজের কথারই। উনি 5 মাস আগে নিজে বলেছেন যে গণভোটে হ্যাঁ পাস হইলে কোনো কিছু লাগবে না। এটা হলো প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হইলো,
আবেগ নিয়ে উনি যেটা বলছেন এটা অলরেডি আমাদের এখানে দুইজন আলোচক ওনারা দুজনই বলেছেন যে আবেগ না থাকলে গণ অভ্যুত্থান হয় না। আমরা ৭১-এর কথা তো আলাপ হয়েছে, ৯০-এর সাথে ২৪-এর অনেক মিল আছে। ৯০-তে যখন গণ অভ্যুত্থান হইলো, গণ অভ্যুত্থান যখনই হয় একটা জায়গায়, সেইখানেই মানে এক্সট্রা কনস্টিটিউশনাল পরিস্থিতি তৈরি হয়। গণ অভ্যুত্থান হওয়া মানে কি? সরকার পালায় যাবে, স্পিকার পালায় গেল, মন্ত্রী পরিষদ চলে গেল, এগুলো কোনো কিছু সংবিধানে নাই। আপনি কিভাবে এটাকে মানে ট্যাকেল করবেন? সিচুয়েশনটা নতুন দায়িত্বভার কে নিবে? এগুলো সব এক্সট্রা কনস্টিটিউশনাল ওয়েতেই হয়। হওয়ার পরে তখন একটা পলিটিক্যাল এগ্রিমেন্ট হয় এবং পিপলস এগ্রিমেন্ট হয়। এইটার থেকে বড় সংবিধান কোথাও থাকে না। সো এইটা হচ্ছে নাম্বার 2 পয়েন্ট। এবং ৯১-তেও তারা ৩ দলীয় রূপরেখা এবং তত্ত্বাবধায়ক বাস্তবায়নের অঙ্গীকার করেছিল, কিন্তু সেইখানেও তারা টালবাহানা করেছিল, তারা করে নাই পুরো ৫ বছরে সেটা, এবং ওইটা ছাড়াই ইলেকশন দিতে চাইছে, পরে বাধ্য করা হয়েছে। আমরা ২৪-এও সেম অবস্থা দেখতেছি। মানে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ফলে রেকর্ড থেকে যাচ্ছে। ৯১ সালেরটা হয়তো মানুষ এইভাবে পাইতো না, তাও পত্রিকায় আসতো, মানুষ জানতো। এখন তো রেকর্ড, সালাউদ্দিন সাহেবের একেবারে রেকর্ডেড বক্তব্য আছে, উনি বলতেছেন যে কোনো কিছু লাগবে না, মানে জুলাই সনদ বাস্তবায়ন হইতে বাধ্য থাকবে পার্লামেন্ট যদি গণভোটে হ্যাঁ পাস হয়। এখন উনি বলতেছে না, গণভোট কিছু না। অথচ গণভোটে 70% পিপল গেভ দেয়ার ওপিনিয়ন, যেখানে 50% ভোট বিএনপি পাইলো, সেটা দিয়ে তারা 70% লোকের ডিরেক্ট ওপিনিয়নকে উড়াই দিতে চাচ্ছে। সো এইটা খুবই মানে প্রবলেমেটিক। দ্বিতীয় পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে, জুলাই সনদে গণভোটে যে 4টা পয়েন্ট মেনশন করা হয়েছে, আমি খুব সংক্ষেপে, 4টাতে পড়ার সুযোগ নাই। প্রথম হচ্ছে যে নিয়োগের ব্যাপারগুলাতে, যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক যে প্রতিষ্ঠানে নিয়োগ হবে, এগুলোর জন্য একটা প্রসেস, একটা ইনস্টিটিউশনাল প্রসেসকে ডেভেলপ করার কথা বলা হয়েছে। বাংলাদেশের বর্তমান সংবিধানে, যেটা শেখ হাসিনা সংবিধান, ফ্যাসিবাদী সংবিধান, এইটাতে এই সমস্ত ক্ষমতা আসলে লিটারালি এক ব্যক্তির হাতে। তা আমরা জুলাই করার পরে বললাম যে আমরা কাঠামো চেঞ্জ করতে হবে, ডেমোক্রেসিটাকে ইনস্টিটিউশনালাইজ করতে হবে। তো এক ব্যক্তির হাতে ক্ষমতা নিয়োগ, আমরা জানি যে দলীয়করণ কি পরিমাণ প্রবল, এটা সব দলের জন্য প্রযোজ্য। আমাদের দেশের যে অর্থসামাজিক বাস্তবতা, যে কোনো দল গেলে সে তার লাঠিয়াল বাহিনীকে মনোরঞ্জন করতে হবে, তার পার্টিম্যানকে মনোরঞ্জন করতে হবে, সে দলীয়করণ করবে। এইটার রেমেডি ছিল, একটা সুযোগ আসছিল যে ইনস্টিটিউশনালাইজ করেন নিয়োগগুলাকে এবং সাংবিধানিক পজিশনগুলোকে। শুধুমাত্র আপনার তো রেগুলার আমলাতান্ত্রিক, আপনি সচিব, ডিসিএসপি নিয়োগ দিবেন, এগুলো তো আপনি দিচ্ছেনই, কিন্তু সাংবিধানিক পজিশনের নিয়োগ আপনি একটা ইনস্টিটিউশনের হাতে অর্পণ করবেন। এইটাতে কেন সমস্যা বিএনপির? এটা তারা চাচ্ছে না। সেকেন্ড হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটাও বিএনপির ৩১ দফার কথা। সেইখানে উচ্চ কক্ষটাকে পিআর পদ্ধতিতে বলা হইলো, যে এটা সংখ্যানুপাতে হবে, প্রাপ্ত ভোটের অনুপাতে, মানে আসনের অনুপাতে না। তো প্রাপ্ত ভোটের অনুপাতে যদি না হয় উচ্চ কক্ষ, তাহলে ওই উচ্চ কক্ষের ভ্যালু কি? ওইটা সেম কপি অফ দ্য নিম্ন কক্ষ হবে। ওইটা তো মানুষের বাজেটের টাকা নষ্ট করা ছাড়া কিছুই হবে না। সো এইটাও মানে আমাদের দেশের সুশীল সমাজ থেকে শুরু করে সবাই এটাতে এগ্রি করেছে। সো হোয়াট ইজ দ্য প্রবলেম অফ বিএনপি ইন দিস? মানে আমি জাস্ট আমাদের আমার কথা দর্শকদের হচ্ছে জন্য ভাই, বলতেছি যে এই তাহলে পয়েন্টগুলোতে বিএনপি তারা যে দ্বিমত করাটাই লজ্জার। আসলে তাদের ডিসেন্ট ছিল, এই দ্বিমত কিন্তু যে তারা ডিসেন্ট তো করতেছে, গণভোটের তারা যে মাধ্যমে আর এই কাজগুলো কার্যকারিতা ছিল না। মানতেছে না, আচ্ছা, জামাত এই দুটো পয়েন্টের পরে জামাত যে প্রধান বিরোধী দল, তাহলে তার কি করণীয়? সে কিভাবে বিএনপি কে মানতে বাধ্য করতে পারে? আচ্ছা, এটাতে আমি যাব, কিন্তু তার আগে আমি আরেকটা পয়েন্ট একটু অ্যাড করতে চাই যে গণভোট কখন হয়? গণভোট কখনো মানে কনস্টিটিউশনাল স্বাভাবিক সিচুয়েশনে হয় না। গণভোট হয় একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পরিস্থিতিতে এবং এক্সট্রা কনস্টিটিউশনাল কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য। যেমন আমরা যদি বাংলাদেশের উদাহরণ দেখি, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসছিলেন, উনি কিন্তু ৭৫-এর নভেম্বরে ক্ষমতায় আসলেন। ৭৮-এ যে জেনারেল ইলেকশন হইলো, ৭৮-এ জেনারেল ইলেকশন হইলো, তার আগে 3 বছর উনি কিভাবে ছিলেন? ওনার ম্যান্ডেট কি ছিল? উনি একটা গণভোট রেফারেন্ডাম করলেন। তো এখন ওই রেফারেন্ডামকে যদি বিএনপি অস্বীকার করে যে না রেফারেন্ডাম করা যাবে না, তার মানে তো আপনি নিজের জন্মকে অস্বীকার করতেছেন। ইটস এ ভেরি প্রবলেমেটিক, আমাদের দেশের ইতিহাস বললাম। সেকেন্ডলি, আপনি যদি ওয়ার্ল্ড এক্সাম্পল দেখেন, ব্রিটেনে যখন ব্রেক্সিট হবে কিনা দেখেন, মানে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাবে কিনা, অথবা স্কটল্যান্ড ইন্ডিপেন্ডেন্ট হবে কিনা, এই কোয়েশ্চেন গুলা কখনো মানে কনস্টিটিউশনে থাকে না। এই কোয়েশ্চেনের অ্যান্সার কোনোদিন কনস্টিটিউশনে থাকে না। অথবা বাংলাদেশ দেশভাগের সময় সিলেট আসামের পার্ট হবে কিনা, এগুলো কখনো কনস্টিটিউশনে এই প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন না। তো তখন কি হয়? আপনি ডিরেক্ট ডেমোক্রেসিতে যান, জনগণের কাছে আপনি রেফারেন্ডাম দেন, যাচ্ছে আপনারা কি চান। সো গণভোট, এটা হচ্ছে মানে বর্তমান ডেমোক্রেটিক যে ওয়ার্ল্ড অর্ডার, এটার মধ্যে স্বীকৃত একটা ব্যাপার যে গণভোট বা রেফারেন্ডাম হচ্ছে সবকিছুর উপরে। এবং সেটা 70% ব্রুট মেজরিটি নিয়ে পাশ হওয়ার পর বিএনপি যেভাবে এটাকে উড়িয়ে দিতে চাচ্ছে, এটা খুবই লজ্জার বিএনপির জন্য। এইটা কোনো মানে ডেমোক্রেটিক থিওরি তো মানবেই না, বাংলাদেশের ইতিহাস এবং কোনো ধরনের কোনো কিছুতে তারা সাপোর্ট পাবে না, দেয়ার ওপিনিয়ন এবং তাদের দ্বিচারিতা, সালাউদ্দিন আহমেদের, যেটা আমি ইতিমধ্যে বললাম। তো সবকিছু মিলে আমার মনে হয়
এটাতে তারা নিজেদের পজিশনকে খাটো করছে। এখন আসেন যে মানে বিরোধী দল কি করতে পারে। অফকোর্স বিরোধী দলকে জনগণের কথা বলা তো তার দায়িত্ব, এবং এইখানেও একটা ব্যাপার আমি বলি যে বিরোধী দলের আমাদের দেশে যে কার্যত এখন যে সংবিধান, এই সংবিধানে বিরোধী দলকে মানে কাগজে কলমে অনেক কিছু বলা হয়, কিন্তু বিরোধী দলের কাজ শুধু বিরোধিতার মধ্যে রেখেছে। তারা শুধু বিরোধিতা করবে, রাজপথ গরম করবে। বিরোধী দলকে যে আপনি আসলেই অর্থবহ কিছু কাজের সুযোগ দিবেন, সেই সুযোগটাই কিন্তু জুলাই সনদে বলা হয়েছিল যে সংসদীয় কমিটিগুলার চিফ থাকবে বিরোধী দল থেকে, তত্ত্বাবধায়ক সরকারের কমিটিতে বিরোধী দলের এই থাকবে। অর্থাৎ আপনি বিরোধী দলকে রাষ্ট্র বিনির্মাণের একটা প্রসেসের মধ্যে নিয়ে যদি না আসেন, ইনস্টিটিউশনাল প্রসেসের মধ্যে, তাহলে তো বিরোধী দল শেখ হাসিনার মতো 173 দিন হরতাল করবে শুধু। এবং দিস ইজ দ্য মানে ব্যাড লাক অফ বাংলাদেশি ডেমোক্রেসি, যে বাংলাদেশে কেন একটা স্টেবল সরকার, একটা স্টেপ মানে যদি আপনার সদিচ্ছা থাকেও আপনি স্টেবিলিটির সাথে সরকার চালাবেন, উন্নয়ন অগ্রগতির পথে দেশকে নিয়ে যাবেন, কেন পারা যায় নাই? কেন 91 থেকে 95 বিএনপি পারে না? 173 দিন হরতাল দেয় নাই শেখ হাসিনা সরকার, কারণ বিরোধী দলের কার্যত ইনস্টিটিউশনালি তাদেরকে কোঅপ্ট করা হয় না এই কনস্টিটিউশনে। তাদের কাজই থাকে বিরোধিতা করতে হবে, রাজপথ গরম করতে হবে, হরতাল দিতে হবে। তো কেন ভাই, আমাদের তো সুযোগ ছিল একটা কার্যকর, একটা মিনিংফুল, একটা ইনস্টিটিউশনাল ওয়েতে বিরোধী দলকে নিয়ে আসা। সেটা সুযোগটা আপনারা দিলেন না, মানে জুলাই সনদ এবং গণভোটকে অগ্রাহ্য করার মাধ্যমে। এবং এর মাধ্যমে বিরোধী দলকে তো এখন অবশ্যই রাস্তায় যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো আমি এর মধ্যে শাহরিয়ার কবির ভাইয়ের সাথে ইকো করে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে মানে জনগণের মধ্যে তো ধরেন ভোটের ইঞ্জিনিয়ারিং এগুলো নিয়ে কোয়েশ্চেন ছিল, সেই দিকে আমি যাব না, কিন্তু বিএনপি নিজেরা যেই মানে তাদের যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো থেকে সে যেভাবে সে দিনের আলোর মতো সরে যাচ্ছে, দিনের আলোর মধ্যে মানে একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখায় সরে যাচ্ছে তার নিজের কমিটমেন্ট থেকে, এইটাতে প্রশ্নগুলো উঠবে যে আপনি রাষ্ট্রপতিকে রেখে দিচ্ছেন, আপনার এখন ইমপিচমেন্টের ক্ষমতা আছে, এতদিন বলছেন সাংবিধানিক বাধ্যবাধকতা ধারাবাহিকতার কথা, এখন তো আপনার 2/3 মেজরিটি আছে, আপনি চাইলে আজকে রাষ্ট্রপতি চেঞ্জ করতে পারেন, আপনি মানে শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে রেখে দিতে হচ্ছে। তাহলে তো কথা আসবে যে আপনি কি কারো কাছে এই প্রতিশ্রুতি দিয়ে ব্যাকডোরে ক্ষমতায় আসছেন কিনা যে রাষ্ট্রপতিকে আপনি সরাইতে পারবেন না? আপনি কি কারো কাছে এই প্রতিশ্রুতি দিয়ে আসছেন কিনা যে আপনি জুলাই সনদ গণভোটকে তুড়ি মেরে উড়াই দিতে হবে? এই প্রশ্নগুলো তো জনগণ করবে। আপনি 70% ভোটকে কিভাবে ইগনোর করেন? বিএনপি নিডস টু রিয়েলাইজ, বিএনপি নিডস টু কাম টু ইটস সেন্স। আদারওয়াইজ তারা জুলাই দেখছে, জুলাই দেখার পরে মানে মির্জা রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ, তারা তখন কান্নাকাটি করে বলছিল স্কুলের এই বাচ্চা বাচ্চা পোলা পাইন এরা রাস্তায় নামছে বলে আজকে আমরা স্বাধীন হইতে পারছি, আমরা ভুলবো না। আর এখন মানে ঠিক যে কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ যখনই বিপদ কেটে যায় সে উৎফুল্ল হয়, সে অকৃতজ্ঞ হয়ে যায়, আমরা সেই অবস্থা দেখতে পাচ্ছি। তো আই উইল রিকোয়েস্ট বিএনপি লিডারশিপ টু কাম টু দেয়ার সেন্স, টু আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য পিপল। এন্ড বিরোধী দলের জন্য আমার কথা এবং পরামর্শ থাকবে যে অবশ্যই দে হ্যাভ টু বি মোর ভোকাল ইন দ্য পার্লামেন্ট এন্ড অলসো আউটসাইড দ্য পার্লামেন্ট। This is an issue you have to relate to people, you have to take it to the street. Thank you, Samir. ধন্যবাদ। শাহরিয়ার ভাই, আমি তো আসলে সংবিধান বিশেষজ্ঞ না বা আইনের ছাত্র না, আইন অনেক বেশি জানি না, কিন্তু আমার সাধারণ যে নলেজ, সেই নলেজ অনুযায়ী আমি জানি যে রাষ্ট্রীয় অফিসগুলায়, রাষ্ট্রীয় কার্যালয়গুলায় যেখানে অফিসে বসার চেয়ারের পেছনের যে দেয়ালটায়, সেখানে জাতির জনকের ছবি টানিয়ে রাখতে হবে, এটা অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন। তো বিএনপির এত কনস্টিটিউশন, মানে এই কনস্টিটিউশনটা তারা কেন মানছে না? এই বিষয়ে কি তাদের কি বোঝাপড়া বা তাদের কি জানাশোনা নেই কিনা? দেখেন ভাই, ওই যে আজকে একটা কথা বলছে, দেখ কত সাংঘাতিক কথা, কেউ এটা নিয়ে কথা বলতেছে না। বলছে কি সমঝোতা নয়, জবরদস্তি করে জুলাই সনদ। আবার বুঝেন, সমঝোতা নয়, জবরদস্তি করে জুলাই সনদ। কে জবরদস্তি করলো ভাই? আপনারা যদি জবরদস্তি করে থাকেন, রাষ্ট্রপতি সরানোর কথা বলা হলো বিএনপি না, ইলেকশন কমিশনের সেক্রেটারি আক্তার সাহেবকে সরানোর কথা বলা হলো বিএনপির না, রেফারেন্ডাম আগে দেওয়ার কথা বলা হলো বিএনপির না, রেফারেন্ডাম একই দিনে দিতে হবে বিএনপি কথা মতো দেওয়া হলো, জুলাই সনদে 180 দিন অটোমেটিকলি 180 দিন পরে এটা বাস্তবায়ন হবে বিএনপির না। বিএনপি কোন বিষয়টা হ্যাঁ বললো? আচ্ছা, যে বিষয়টা হ্যাঁ বলছে ধরে নেন, এখানে বেশ কিছু জায়গা আছে তারা নোট অফ ডিসেন্ট দেয়নি। প্রথম দিনে কেন ফ্রেমওয়ার্কে বললো না যে আগামী সপ্তাহে যেগুলোতে নোট অফ ডিসেন্ট নেয় সেগুলো বাস্তবায়ন হবে, আগামী বাজেট অধিবেশনের আগে প্রথম 2 সপ্তাহ যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো নিয়ে আলোচনা হবে? দিলেন না তো আপনি রোডম্যাপ। উল্টা আপনি বলতেছেন কি বাজেট অধিবেশনের আগে এগুলো আলোচনা করার কোনো সুযোগ নাই, কারণ আপনি যেটাকে জবরদস্তি বলতেছেন সেটা জুলাই সনদকে। সেই জন্য আরো একটা জিনিস দেখেন,
জেনারেলি প্রশ্নটা কি করছেন আমির জামাত, যে আপনি 30 দিনের মধ্যে বাধ্যবাধকতা, এটা কার আইনের ব্যাপার, তাই না? তো উনি আইনের ছাত্র হতে পারেন, কিন্তু ওনার মন্ত্রণালয়টা কি? ওনার মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওখানে আইনমন্ত্রী বসেছিলেন। হাউসের জেনারেলি বিরোধী দলীয় নেতা যখন বলে, তখন পার্লামেন্টে জেনারেলি নিয়ম হচ্ছে হাউসের লিডার তিনি বলবেন। তো উনি তো বলবেন তো পারলেন না, কারণ ওনার সামনে লেখা হতে ছিল না। সেটা নিয়েও স্পিকার আজকে বললেন কি দেখে দেখে লিখতে পারেন না। তার মানে সব দিকে দ্বিচারিতা যখন করবেন, তখন আমি আশাটা রাখি কিভাবে যে তারা জুলাই বাস্তবায়ন করবেন। এবং আপনি একটা জিনিস যে কথাটা বলতেছেন 4-এর কতে বলা আছে, আরে ভাই জাতির পিতা শেখ মুজিব না, আপনার রাষ্ট্রপতি বলে দিল স্বাধীনতার ঘোষক জিয়া। আরে এই সংবিধানে লেখা আছে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। দ্বিতীয় তফসিলে লেখা আছে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। আপনি কোন সংবিধানের কথা বলতেছেন? আমার তো এটা মাথায় আসতেছে না। প্রথম কথা শুনেন, আপনার ওইসব কোনো কথা না। আপনি এসব করে আপনি যাদের হাতে দস্তখত দিয়েছেন, আপনি জুলাইকে কোনোভাবে মানবেন না, এবং জুলাইকে খালি মানবেন না, আমি আপনাকে আরো একটা চ্যালেঞ্জ দিচ্ছি। এই তিস্তা পারে বিএনপির বহু লোক জমা হয়েছিল না তিস্তা ব্যারেজের জন্য? আমি আপনাকে লিখে দিচ্ছি, 3টা প্রজেক্ট করার জন্য তো সাইন হয়েছে। এই 3টা প্রজেক্টে একটা প্রজেক্টও বিএনপি করবে না। সেটা হচ্ছে কি তিস্তা ব্যারেজ, তারপরে এই পদ্মার জন্য যে ব্যারেজ করার কথা, এই দুটার কোনোটা করবে না। ফেনীতে যে আর্মিদের জন্য যে ডিফেন্স ইপিজেড করার কথা হচ্ছে সেটা করবেন না। এবং লালমনিরহাটে যে এভিয়েশন ইউনিভার্সিটি এবং এভিয়েশন ইন্ডাস্ট্রি করার কথা আছে, এই 3টা প্রজেক্টই না হয়েছে আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। ওনারা এই 3টা কোনোটাই করবেন না, কারণ সার্বভৌমত্ব বড় কথা না, ওনাদের কাছে হচ্ছে কি, ওই যে বললাম একটু আগে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আরে ভাই আপনি বলতেছেন জুলাই সনদ বাস্তবায়ন করবো অক্ষরে অক্ষরে, তো আপনি শপথ নিলেন না কেন? আপনি তো বলতে পারতেন শপথ নিনি এই কারণে, শপথ নিলে এটা খারাপ হবে, আর শপথ নিলে এই দেশের এইটা খারাপ হবে। আপনি তো সেটা বলতেছেন না। আপনি বলতেছেন আলোচনা করতে হবে, তাহলে আমার ফ্যামিলি কার্ড আলোচনা ছাড়া দিলেন কিভাবে? আপনি আজকে জেলা পরিষদ যে চেয়ারম্যান গুলো যে নিয়োগ দিলেন, কার বলে? সংবিধানে তো নাই, সংবিধান সব ইলেক্টেড হতে হবে। আপনি জেলা পরিষদ তাহলে কোন সংবিধানের আন্ডারে এদের অ্যাপয়েন্টমেন্ট দিলেন? আপনি সিটি কর্পোরেশনে কোন সংবিধানের আন্ডারে দিলেন? সোজা কথা তা না। যাই বলেন কি তাল গাছটা আমার, যাই বলেন তাল গাছটা আমার, জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না। এবং এটা না করার জন্যই আমি তো প্রশিক্ষিত হয়ে এখানে আসছি। মানে আপনি যে কথাটা বললেন এই উত্তরে, এই উত্তর দেওয়া ছাড়া আর কোনো উত্তর নাই তো। কারণ আপনি যে আদেশের কথা বলতেছেন, উনি বলছে আদেশ আইন না, আদেশ পুংলিঙ্গ না কি স্ত্রীলিঙ্গ সেটা নাই। আমি আর যেটা প্রধানমন্ত্রীকে, আপনারা জানেন প্রধানমন্ত্রীকে আমি একটা চিঠি লিখছিলাম, সেই চিঠি আমি আইন মন্ত্রণালয় থেকে শুরু করে সবাইকে দিছি। 152-তে সেটা কোট করছি। 152-তে কি বলা আছে জানেন? ওনারা প্রথম দিন কি বলছিলেন বিএনপি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ল মিনস এনি অ্যাক্ট, কমা, অর্ডিনেন্স, কমা, অর্ডার, কমা। তা ল মিনস কি? অ্যাক্ট, অর্ডিনেন্স, অর্ডার। তাহলে অর্ডারও তো অ্যাক্ট। আমি অর্ডিনেন্সের কথা বলতেছি, আপনি তো অর্ডারকে বলতেছেন এটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ। এই কনস্টিটিউশনে যে কনস্টিটিউশন বলতেছে, এই কনস্টিটিউশন 152-তেই তো বলা আছে এই কথা। তাহলে আপনি মানুষকে প্রতারণা করতেছেন না? এটাকে বলা হয়, আমরা যখন কোর্টে কেউ মিথ্যা বলি এবং জেনে শুনে বলি, তখন বলে ফ্রড প্র্যাকটিস আপন দ্য কোর্ট। তো বিএনপি তো ফ্রড প্র্যাকটিস আপন দ্য নেশন। আপনি আমাকে আর একটা জিনিস বলেন, আপনারা যে কোনো কিছুই মানতেছেন না। আপনাদের এই যে বলা হলো যে সবার আগে বাংলাদেশ না বিএনপি, আপনি আমাকে বলেন তো, আমাদের কন্যা জাইমা কোন পদাধিকার বলে উনি বিদেশি রাষ্ট্রদূতদের পাশে বসতেছেন? ভাই একটু ইন্টারাপ্ট করি আপনাকে, পড়া যায় এখানে কি লেখা আছে ভাই? না, আচ্ছা, পড়া যায় না। না দেখা দেখা যাচ্ছে যাচ্ছে এখানে লেখা আছে গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, আমার দেশের একটা ফটো কার্ড। আপনার ফ্রড দেখা এটা মনে হইলো আর কি। না না, আমাকে বলেন যে আপনি যে কথাগুলো বলতেছি ভাই, যে আপনি বলেন কোন, আপনি যে কেন বলতেছি আমি যে আজকে সবার আগে বিএনপি, সব বিএনপি সয়লাভ হয়ে যাবে। আবার কি বলছে, ওই ওই আন্দোলনের মতো, ঈদের পরে আন্দোলনের মতো হঠাৎ শুনতেছি ঈদের পরে চাঁদাবাজ রক্ষা হবে। কোন ঈদের পর তা কিন্তু বলেনি। এটা রোজার ঈদ না কোরবানির ঈদ না আবার রোজার ঈদ? এই যে কথাটা আমরা কেন বলতেছি, এই কনস্টিটিউশন থেকে আপনি দেখেন তো, কনস্টিটিউশন 71 সালে 72 সালে হলো,
72 সালে কি ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের জন্ম হলো? শেখ মুজিবুর রহমান সাহেব ফ্যাসিস্ট হলেন কি এই কনস্টিটিউশনে বলেই তো। আচ্ছা, তারপরে কি হলো? খন্দকার মুস্তাক সাহেব আসলো, কোন কনস্টিটিউশনে বলে? এই কনস্টিটিউশনে বলে। আমি যদি এখন একটা প্রশ্ন রাখি সালাউদ্দিন সাহেবকে, হাসিনা খারাপ, উনি যে বলতেছেন রাষ্ট্রপতিকে রাখার পক্ষে সংবিধান ধারাবাহিকতা, ঠিক আছে, হাসিনা খারাপ, হাসিনা ফ্যাসিস্ট, হাসিনাকে বাদ দিয়ে ওই পার্লামেন্টের মধ্যে থেকে আপনি একজনকে প্রধানমন্ত্রী বানাতেন, সেটাই তো বলা আছে এই কনস্টিটিউশনে। মোস্তাক সাহেব তাই হয়েছে না? যখন শেখ সাহেব মারা গেলেন তখন শেখ সাহেবের যত এমপি ছিলেন তাদের মধ্যে থেকে তো মোস্তাক সাহেব রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন না? রাষ্ট্রপতি কোনো ইলেকশন হয়েছে? কোনো ইলেকশন তো হয়নি। তো এই আপনি কনস্টিটিউশনের মধ্যে কি মোস্তাক সাহেবের জন্ম, এই কনস্টিটিউশনের মধ্যে শেখ সাহেবের জন্ম, আবার আপনি বলেন মার্শাল ল জারি করে তো কে সিএমএলএ থেকে রাষ্ট্রপতি হলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা বলছি সেটা জাতির প্রয়োজনে হয়েছে। জাতির প্রয়োজনে হয়ে তাহলে তিনি 77 সালে রেফারেন্ডাম দিলেন কেন? রেজাউল ভাই যে কথাটা বলতেছেন যে রেফারেন্ডাম দিলেন 77 সালে, তারপর 79 সালে তো পার্লামেন্ট ইলেকশন হলো। তা আপনার জন্ম যে রেফারেন্ডাম দিয়ে, সেই রেফারেন্ডামকে আপনি অস্বীকার করতেছেন রে ভাই। জি। আবার আচ্ছা, একটা একটা জিনিস বলি, এখানে কমপ্লিমেন্টারি আরেকটা প্রশ্ন জিনিস করে বলি, রাখি। স্বামীর আরেকটা জিনিস বলি। একই মায়ের মানে মার পেট থেকে দুইটা টুইন হলো। তা আমাদের ধরে নেন এই দুইটা নির্বাচন একই দিনে হলো, তাহলে দুইটা টুইন। আপনি একটা টুইনকে লেজিটিমেট আর একটা টুইনকে ইলিজিটিমেট বলতে পারেন? আজকে তো সালাউদ্দিন সাহেব তাই বলতেছে যে আমি এই বাচ্চার পিতা আমি, ওই বাচ্চার পিতা আমি না। এটা সম্ভব, দুইটা বাচ্চার ক্ষেত্রে হতে পারে, কিন্তু টুইন বাচ্চার ক্ষেত্রে হতে পারে? টুইন বাচ্চার ক্ষেত্রে হলে দুইটাই কি হবে? ইলিজিটিমেট না দুইটাই লেজিটিমেট? তাহলে আপনার দুইটাই আপনি বলেন যে কালকে বলেন যে না এই ভোট করায় ভুল হয়েছে, আবার ভোট করব, আমাদের সংসদ ভেঙে দেন। আইনে তো তাই আছে, এই সংবিধানে তো তাই আছে। তো এই জন্য আরো একটা জিনিস বলি, আমরা যখন 15 অ্যামেন্ডমেন্টের মামলা আমি করলাম, সেই মামলায় বলে দিচ্ছেন যে কি এই রেফারেন্ডামের প্রভিশনটা বাতিল করা এটা ইলিগাল ঘোষণা করছেন, এবং এখন পর্যন্ত ওটা বলবৎ আছে। তাহলে রেফারেন্ডাম কনস্টিটিউশনে নাই এই কথা বলতেছেন কেমন করে? রেফারেন্ডাম তো কনস্টিটিউশনে আছে। তো সেই জন্য এবং বললাম। রেফারেন্ডামের প্রস্তাবক তো খুব সম্ভবত সালাউদ্দিন আহমেদ চাপ নিজেই ছিলেন। আপনার ওই ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বের হয়ে উনিই তো প্রথম গণভোটের কথাটা বললেন না সাংবাদিকদের না সামনে। না না না, রেফারেন্ডামের কথা বাংলাদেশ জামাত ইসলাম প্রথম থেকে বলে আসছে, এবং বলে আসছে রেফারেন্ডাম আগে হবে আর হচ্ছে পার্লামেন্ট ইলেকশন পরে হবে। উনি হচ্ছে প্রথম লোক যে বলছে না রেফারেন্ডাম একই দিনে হতে হবে, এবং তার জন্য কি আবার বলছিলেন উনি যে টাকা তাহলে সাশ্রয় হবে। ওনার লজিকটা তখন ছিল অন্য, যে দুইটা ভোট করার মতো অর্থনৈতিক অবস্থা এখন আমাদের নাই, এবং যেহেতু এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, ভোট দুইটা একই হবে, এবং উনি এটা মেনে নিয়ে ওই দিন সবাই মিলে ঐক্যমত হয়ে বের হয়ে আসলেন। তাহলে আজকে হঠাৎ করে উনি আবার রিটে ঠুকায় দিলেন বিএনপি লয়ারদেরকে দিয়েই। তাহলে এই যে কাজগুলো করতেছেন, তাহলে এরপরে কিভাবে বিশ্বাস করবেন আপনি যে উনি জুলাই সনদ বাস্তবায়ন করবে? সেই জন্য বললাম যে আজাদি না গোলামি, আমরা আজাদি, এবার আর গোলামি নেই। এবং এটা যদি যদি প্রতি বিপ্লব হয়, ওই যে ভুল করছেন রাষ্ট্রপতির আন্ডারে শপথ নিয়ে ওই শহীদ মিনারে শপথ নেননি, ওই ভুলের মাসুল আমরা সবাই দিচ্ছি। এবং এর জন্যে আমি এনসিপিকে দায়ী করি না, তবে এনসিপির সেদিন পরিপক্কতা দেখানো উচিত ছিল, এবং এই মানে আইন উপদেষ্টার প্রতি তাদের যে অগাধ বিশ্বাস, এই বিশ্বাস তাদের করা উচিত হয়নি, কারণ সেই জাতির সাথে মীর জাফরগিরি করে গেছে। জি। আমার জাস্ট একটা কমপ্লিমেন্টারি প্রশ্ন, একটু ছোট করে জবাব দিবেন। এই 72 সংবিধানের প্রতি আওয়ামী লীগের যে ভালোবাসা, ঠিক কি কারণে বিএনপিরও সেম এত ভালোবাসা 72 সংবিধানের প্রতি? কি আছে এটার মধ্যে আসলে ভাই? এই যে উদাহরণ দিয়ে দিলাম, বা এই সংবিধান না থাকলে কি হতো না, এই যেমন সবাই বলছে যে ডেপুটি স্পিকার উনি দিতে চাইছেন, আর উনি দেওয়ার কে? ঠিক আপনি যে প্রশাসক নিয়োগ দিচ্ছেন, এই 72-এর সংবিধান আছে বলে তো দিতে পারছেন। এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছেন, এটা কি 72 সংবিধান আছে বলে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছেন? এই 72 সংবিধান আছে বলে ভোট গণনা শেষ হওয়ার আগে আপনি কি করছেন? কি করছেন আপনি 13 তারিখে, গেজেট। 12 তারিখে ভোট হলো, ভোট গণনা শেষ হওয়ার আগে আপনি গেজেট দিচ্ছেন, আর 25 তারিখে আপনি ঘোষণা করছেন টোটাল ভোট কত কাস্ট হয়েছে। এটা হচ্ছে এই সংবিধানের এই জুসটা কি, ক্ষমতায় একবার গেলে আবার একটা দিন যায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা হয়েছে, কিন্তু অ্যাপ্লাইড ডিভিশন তো বলেনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা রিস্টোর করো। কারণ আমরা তখন যুক্তি দেখাইছিলেন কি, এই জনাব এই যে আমাদের আইনমন্ত্রী আছেন উনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি বললেন জুলাই সনদে আমরা নতুন একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছি তত্ত্বাবধায়ক ব্যবস্থা, ওটা তো সংসদে গেলে এমনি এমনি অটোমেটিকলি হয়ে যাবে, তাহলে আপনারা আর ওটা রিস্টোর করার অর্ডারটা দিয়েন না। মানে কত পরিপক্ক ভাবে আইন উপদেষ্টা এবং এই চ্যানেলটা
কিভাবে আমাদেরকে পর্যুদস্ত করছে কিরকম দেখেন। একই দিনে আপনি দুইটা নোটিশের আন্ডারে ভোট ডাকছেন 11 তারিখে, 11 নভেম্বর। একটার মধ্যে ডাকা যেত না যে এই গণভোট এবং পার্লামেন্ট ইলেকশন একটার মধ্যে ডাকা যেত? সালাউদ্দিন সাহেব আজকে এই আশ্রয়গুলো নিচ্ছেন কি? এই প্ল্যান আজকের না, এই প্ল্যান ওই ফেব্রুয়ারিতে যেদিন হেলে গেছেন। ওখানে কে ছিলেন যাকে আপনি পুরস্কৃত করলেন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে? উনি ওনার ওই বন্ধু দোভালের কাছ থেকে সব নিয়ে এসে একের পর এক সেটাই প্রথম আলো গোষ্ঠীকে দিয়ে এদেশের মানুষকে করলেন। আর আমরা সিরাতুল মুস্তাকিমে বিশ্বাসী, আমরা তো এগুলোর মধ্যে বিশ্বাসী না। আমরা তো সহজ সরল, আমরা সবকিছুকে বিশ্বাস করছি জাতির স্বার্থে। আমরা চাইছি এই সংবিধান, দেখেন সংবিধান কি কি বলছি আমরা? সংস্কার মানে কি? ভেঙে নতুন করে তৈরি করা। সংবিধান সংশোধন কমিটি করছে। সংবিধান সংস্কার কখন চাওয়া হয়? যখন এটা শেষ, ঘুণে ধরে এটা শেষ, পচা গলা সবকিছু শেষ। এটার সাথে কি এটা তৈরি হয়েছে হচ্ছে এলেপোর সাথে বেইমানি করে। তো সেটাকে আপনারা সবাই মিলে আমরা বললাম হ্যাঁ এটা বেইমানির সৃষ্টি, তাহলে এটার থেকে বের হয়ে আসতে হবে। আমরা সেই জায়গাতে আবার ফিরে যাচ্ছি, ঠিক? কারণ তাহলে আমি ক্ষমতায় আগামীবারও থাকতে পারবো। জি, আমরা আসলে এই মানে এই সংবিধান বা এই যদি সংবিধান নিয়ে যত সমস্যা, গণভোট নিয়ে যত বিএনপির দ্বিচারিতা, সবকিছুর আসলে কেন্দ্রবিন্দু যদি দেখি সেটা সব চুপ্পুতে যায় থেকে, যে রাষ্ট্রপতি চুপ্পু তার কাছে কেন শপথ নিল এবং তিনি সংবিধানের একমাত্র খুঁটি, এই ধরনের আমরা অনেক কথাবার্তা শুনি। তো যেই রাষ্ট্রপতি চুপ্পু হাসিনা আমলে জয় বাংলা বলতো, তারেক রহমানকে খাম্বা বলতো, জিয়াউর রহমানকে খুনি বলতো, সে এখন জিয়াউর রহমানকে বলতেছে স্বাধীনতার ঘোষক, তারেক রহমান হচ্ছে জনতার প্রধানমন্ত্রী, ব্লা ব্লা অনেক কিছু। তাহলে আমাদের সংবিধানের একটা, বা আমি খুব সময় জানি না সংবিধানের কোন ধারায় আছে যে প্রধানমন্ত্রী যখন কোনো বিদেশ সফর করবেন, বিদেশ সফর করে এসে রাষ্ট্রপতিকে ব্রিফ করবেন কি হয়েছে না হয়েছে। তো এই যে আমাদের রাষ্ট্রপতির একটা মুখোশ দেখতে পেলাম দ্বিচারিতার, যে সরকার পাল্টাইলে তার মুখোশও পাল্টায় যায়, তাহলে তারেক রহমানের কি এই রাষ্ট্রপতির কাছে যে কোন দেশের সাথে কোন অভ্যন্তরীণ চুক্তি হলো বা কি মিটিং হলো এগুলা ব্রিফ করা উচিত হবে কিনা? তারেক রহমান কি এটা করবে কিনা, কি মনে হয় নাকিব ভাই? না, এটা করলেও কি না করলেও কি, আসলে বিষয়টা হয়েছে যে আমরা রাষ্ট্রপতির এই ভাষণ নিয়ে মানে অনেকেই অনেক মজা করতে চেষ্টা করতে পারি, কিন্তু বিষয়টা হলো যে রাষ্ট্রপতির তো করার কিছু নাই। কারণ রাষ্ট্রপতি যে ভাষণটা দেবে এটা ক্যাবিনেটে অ্যাপ্রুভড হতে হবে। ক্যাবিনেটে অ্যাপ্রুভড হওয়া ভাষণ, লিখিত ভাষণ রাষ্ট্রপতি পড়বেন। এবং রাষ্ট্রপতি মানে এমন অবস্থায় নেই যে তার মানে গোপন তথ্য তাকে বলা হলো কি না বলা হলো এটাও ম্যাটার করে না। বিষয়টা হয়েছে যে রাষ্ট্রপতি একটা ফিগার হেড। আপনার এই জুলাই সনদে কিন্তু রাষ্ট্রপতির আরও অনেক ক্ষমতা বাড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছিল, যে একটা ক্ষমতার ভারসাম্য। এখন যেই প্র্যাকটিসটা রয়ে গিয়েছে এক্সিস্টিং কনস্টিটিউশনের আন্ডারে, যে রাষ্ট্রপতি ক্রিটিক্যাল টাইমে কিছু রোল প্লে করতে পারে, কিন্তু এর বাইরে গিয়ে অধিকাংশ জায়গায় তার ভূমিকাটা শুধুমাত্র সিম্বলিক। কিন্তু এই সিম্বলিক জায়গা থেকেও তাকে, যেহেতু তিনি ফ্যাসিস্টের সহযোগী, সুতরাং এই ফ্যাসিস্টের সিম্বলটা এই সরকারের মধ্যে একটা পুরা মানে সাদা ধবধবে একটা জায়গার মধ্যে কিংবা দুধের মধ্যে একটু চুনা পড়লে যেরকম সমস্ত কিছু পলিউটেড হয়ে যায়, তো এই রাষ্ট্রপতি চুপ্পু হলো এই একটা পবিত্র জায়গায় একটা বিস্ফোর। এটাকে রিমুভ ইমিডিয়েটলি করতে হবে। এবং এখন এতদিন যেটা বলা হচ্ছিল যে ঠিক আছে রাষ্ট্রপতি হলো কি বলা যায় যে সাংবিধানিক ব্যবস্থার শেষ সুতা, এটা ছিঁড়ে ফেললে পরে পুরা অচল অবস্থা সৃষ্টি হবে, যদিও এটা কোনো মানে যুক্তির পর্যায়ে পড়ে না, কিন্তু তারপরে যদি এটা আমরা মেনেও নেই, এখন তো রাষ্ট্রপতিকে সরানোর ব্যাপারে কোনো সাংবিধানিক সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই। এখন কেন সরানো হচ্ছে না? সো এই জায়গাতেই প্রশ্নগুলো রয়ে যায় যে তাহলে কি কারো কাছে এই সরকার দায়বদ্ধ, জনগণের কাছে দায়বদ্ধ না হয়ে অন্য কারো কাছে দায়বদ্ধ কিনা? যেটা শাহরিয়ার ভাই বললেন যে সেই দায়বদ্ধতার কারণে তারা চুপ্পুকে সরাচ্ছে না, সেই দায়বদ্ধতার কারণে তারা জুলাই সনদকে আন্ডারমাইন করছে, সেই দায়বদ্ধতার কারণে আরও যে 3টা প্রজেক্টের কথা শাহরিয়ার ভাই বলছেন যে এটা করা হচ্ছে না। সো এই জিনিসগুলা বিএনপিকেই ক্ল্যারিফাই করতে হবে। এবং আমি খুব অপটিমিস্টিক পারসন, আমি মনে করি যে বিএনপির সামনে একটা সুযোগ রয়েছে। এবং আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা, ডেফিনেটলি ইলেকশনে অনেক কিছু ঘটেছে যেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারছি,
কিন্তু নির্বাচনের আমরা যদি আহ, যেই মানে অ্যাজ ইট ইজ যে ডেটা আমাদের কাছে আছে সেই ডেটাটা যদি আমরা অ্যানালাইজ করি তাহলে আমরা দেখব যে বিএনপি নির্বাচিত হয়েছে ওভারওয়েলমিংলি আওয়ামী লীগের সমর্থকদের ভোটের মাধ্যমে। এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই, ডেটা আপনাকে এটা বলবে, ডেটা টেলস ইউ দ্যাট। কিন্তু সো ডেটা কিভাবে এটা বলে ভাই? আসলে যখন ভোট দেয় তখন কে আওয়ামী লীগের সমর্থক, কে বিএনপি সমর্থক, এটা তো আসলে আমরা ভোটের প্রতিফলন দেখতে পাই না, বা না না প্রমাণটা না, থাকে এটা না। এটা প্রতিফলন দেখা যায়। যেমন মানে আমরা যদি ডাকসু মানে আপনি সাধারণ মানুষের যদি কথা বলি, আমরা ধরেন ডাকসু ইউনিভার্সিটিতে ডাকসুতে আমরা যদি আওয়ামী লীগের কিংবা ছাত্রলীগের ভোট কোথায় আছে আমরা যদি পিন পয়েন্ট করতে চাই, ইট উইল পয়েন্ট ডাউন টু জগন্নাথ হল। সো জগন্নাথ হলে একচেটিয়া 1200 ভোট পেয়েছে আবিদ, সেখানে 50 ভোট পেয়েছে সাদিক কায়েম। 10 ভোট। ওটা দেখে 10 ভোট সো ওটা দেখে কনক্লুড করা যায় যে আওয়ামী লীগের ভোট ছাত্রলীগের ভোট ডেফিনেটলি ছাত্র দলে গিয়েছে, মেঘমল্লার বসু পেয়েছে। যেহেতু হামিম একটু ইসলামিস্ট, কোরআন 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 কম্পিটিশনের আয়োজন করে, এজন্য জগন্নাথের ছাত্রলীগের লোকজন ইভেন হামিমকেও ভোট দেয়নি, তাই না? সো আমরা যদি জাতীয় নির্বাচনে এই এই ডেটাগুলা এই ডেটাগুলা হিসাব করি যে কিছু কিছু সিট আছে যেটা হলো আওয়ামী লীগের দুর্গ। হিস্টোরিক্যালি আওয়ামী লীগের ভোট অবশ্যই কমেছে বিগত দিনের ফ্যাসিজমের কারণে, পতনের কারণে, তাদের লোকজনের পালানোর কারণে, কিন্তু তারপরও কোর কিছু ভোট তো থাকে, এবং যেই রিফ্লেকশনটা হয় হলো ওদের কোর সিটগুলাতে। এর মধ্যে হলো গোপালগঞ্জ হলো জগন্নাথ হলের সিনোনিমাস জাতীয় নির্বাচনে। গোপালগঞ্জের 3টা সিটেই যদি আমরা দেখি যে ওভারওয়েলমিংলি বিএনপি জিতেছে। ইভেন গোবিন্দচন্দ্রের মতো একজন হিন্দু ক্যান্ডিডেটও পর্যন্ত হিন্দুদের ভোট পায়নি, যেটা বিএনপি পেয়েছে, তাই না? শুধু গোপালগঞ্জ না, আওয়ামী লীগের প্রভাবানাধীন যদি আমরা 50টা আসন দেখি, যে 50টা আসনে 70 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত আওয়ামী লীগ কোনোদিন হারে নাই। এই 50টা সিটের 50টাতেই বিএনপি শুধু জেতেনি, ওভারওয়েলমিংলি জিতেছে। সো এই নির্বাচনে জামাত শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেনি, জামাত বিএনপি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে, এটা ডেটা আমাদেরকে বলে। সুতরাং এই জায়গা থেকে আমি ওটাই বলছি যে এবং আমরা যদি অন দ্য আদার হ্যান্ড বিএনপি অধ্যুষিত যে কিছু জায়গা আমরা দেখি, যে নাকিব জায়গাগুলো ভাই একটু যদি BNP কিছু মনে না করেন, নাকিব ভাই একটা সেকেন্ড খালি একটা জিনিস অ্যাড করতে জি। চাই আপনার সাথে। গোপালগঞ্জে কিন্তু না জিতছে, আপনারা জানেন কিনা? হ্যাঁ না হ্যাঁ, বন্ধু। আর তাহলে প্রথম কথা হলো বিএনপি জিতলো আবার না জিতলো, তাহলে নার জন্য কে কে অ্যাডভোকেট করছে? আওয়ামী লীগ আওয়ামী এবং লীগ, জাতীয় পার্টি। জাতীয় আবার পার্টি। চলে আসেন খাগড়াছড়িতে না দিচ্ছে বিএনপি দিচ্ছে। সো ভাইয়ের যে ডেটা খালি আমি অ্যাপোলজি চাইলাম এই অ্যাডটা করার জন্য। না না, থ্যাংক ইউ। কিন্তু এই যে না জিতলো তখনই প্রমাণটা কি হচ্ছে? এর চার কি প্রমাণ লাগে? না যেটা কে আওয়ামী জিতাচ্ছে লীগেরই তো ভোট। আওয়ামী লীগ, এবং সেই জায়গাতে কি হচ্ছে? বিএনপি জিতছে। বিএনপিতে তারেক রহমান মাত্র একবার বলছে ইয়াতে জুলাই সনদে হ্যাঁ ভোট দেওয়ার কথা, একবার বলছে তো, কিন্তু তারপরেও কিন্তু নায়ের পক্ষে তারা করছে অ্যাডভোকেসি না। তাহলে আওয়ামী লীগ নাও জিতাইছে, আবার বিএনপি কে জিতাইছে। জি। ভাই সরি। এবং সাথে সাথে আমরা যদি আবার ডেটা দেখি যে বিএনপির স্ট্রং হোল্ড যে জায়গাগুলোতে ছিল, হিস্টোরিক্যালি বিএনপি কখনো হারেনি। মানে ডেফিনেটলি 2014-18 এটা তো হলো কম্প্রোমাইজ ইলেকশন, ওটার কথা বাদ দিলে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ, তারপরে হলো এই খুলনা, যশোর, এই অঞ্চলগুলো কিন্তু বিএনপি খুবই শক্তিশালী ছিল। জামাতও শক্তিশালী, কিন্তু বিএনপি কিন্তু শক্তিশালী ইলেকটোরাল ক্ষেত্রে। এখানে কিন্তু আমরা যদি দেখি যে টোটাল ডমিনেন্স জামাতের। সুতরাং আমরা ডেটা থেকে যেটা দেখি সেটা হলো যে হিস্টোরিক্যালি বিএনপির যারা বিএনপিকে ভোট দিতেন তাদের মধ্যে একটা বড় অংশ, অলমোস্ট 50%-এর মতো ভোটাররা বিএনপি থেকে দূরে সরে গিয়েছে। যেই 50% এখনও বিএনপির সাথে সম্পৃক্ত আছে, যারা ভোট দিয়েছে বিএনপির হিস্টোরিক ভোটার, এরা যদি বিএনপির এই আচরণগুলোর কারণে বিএনপি থেকে সরে যায়, এটা কিন্তু বিএনপির জন্য রাজনৈতিকভাবে খুব কঠিন হবে সারভাইভ করা। বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, কিন্তু গতকাল মনিরুল হক চৌধুরী সাহেব কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছেন। কিন্তু এবার এটা মানে আমি প্রথমে যখন লাইভ শুনছিলাম তখন আমি চিন্তা করছিলাম যে মনে করছিলাম যে উনি হয়তো আচরণ নেগেটিভ কিছু করতেছে। বলবেন, হ্যাঁ, আমি এটাই টোনটা ভাবছিলাম। ওরকম, কিন্তু উনি কিন্তু পজিটিভলি বলেছেন যে আমরা হারে হারে টের পেয়েছি যে নির্বাচন কত কঠিন ছিল, এবং 2/3 মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, কিন্তু ভোটের হিসাবটা কিন্তু অন্য। বিএনপি ইজ স্ট্যান্ডিং অন রিয়েলি থিন আইস, এবং এই আইসটা হলো থিন আইসের উপরে তারা দাঁড়িয়ে আছে আওয়ামী লীগ ভোটারদের ভোটের উপরে ভরসা করে। সুতরাং বিএনপির তারেক রহমান সাহেব
যে পজিটিভ কাজগুলো করছে সেটার আমি প্রশংসা করতে কার্পণ্যবোধ করব না, কিন্তু মূল জায়গাগুলোতে যদি তারা এই অস্বচ্ছতা রাখে এবং জনগণের পারসেপশনটা সত্যি প্রমাণিত হয় যে তারা অন্য জায়গায় দায়বদ্ধ, জনগণের কাছে দায়বদ্ধ না, এটা কিন্তু বিএনপির ভবিষ্যৎ রাজনীতির জন্যই খারাপ হবে। জি, বিএনপির আসলে নির্বাচনে জেতার বা সরকার গঠনের প্রায় 1 মাসের মতো পার হয়েছে। এর মাঝখানে যদি আমরা বিএনপির কার্যক্রমগুলো দেখি, যে 1 মাসের মধ্যেই বিএনপির যে ভোটের যে ট্রাম্প কার্ড ছিল, ফ্যামিলি কার্ড, সেটা তারা কিছু কিছু এলাকার মানুষদের কাছে পৌঁছে দিতে পেরেছে। তারা একটা চমৎকার উদ্যোগ নিয়েছে যে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের বেতনের ব্যবস্থা করা, এবং অন্যান্য ধর্মের উপাসনালয়ে যারা কাজ করে বা যাজক হিসাবে আছে তাদেরকে একটা বেতনের কাঠামোর মধ্যে নিয়ে আসা। তো এই, এবং আমাদের তারেক রহমানের প্রধানমন্ত্রীর হয়েও যে ট্রাফিক সিগনালে আইন মেনে গাড়ি চালা, মানে ট্রাফিক সিগন্যাল না ভেঙে সামনে না যাওয়া, এগুলা ভালো ভালো কাজ তারেক রহমান করছে। তো ওভারঅল এমনি আপনি তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বের 1 মাসকে কিভাবে দেখবেন আসলে, রিয়াজ ভাই? না, ডেফিনেটলি আমি মানে ভালো কাজকে উই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট অ্যান্ড প্রেইজ ওয়্যার ইটস ডিউ। সো যেই কথাগুলো তুমি বললা, যে যেমন ইমাম মুয়াজ্জিনদের কথা, ট্রাফিক লাইন, এবং স্পেশালি উনার বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য স্পিচ, লাইক দ্য ওয়ে হি ইজ টকিং, ডাউন টু আর্থ অ্যান্ড হিউমিলিটি, উই অ্যাপ্রিসিয়েট অল অফ ইট। আমার কাছে মনে হয় এভরিওয়ান শুড অ্যাপ্রিসিয়েট। আমাদের কনস্ট্রাকটিভ রাজনীতির কথা যেটা বলা হচ্ছিল বারবার জুলাইয়ের পরে, এটা হচ্ছে একটা পয়েন্ট, যে উনি এগুলা করছেন। যদিও ইমাম মুয়াজ্জিন খাদেমদের ব্যাপারে একটা কথা আসছে যে এগুলো আসলে বেশিরভাগই সেন্ট্রাল মসজিদের ইমামদেরকে, বিভিন্ন এলাকায় লোকালিটিতে অনেকগুলো মসজিদ থাকে, সো দেখা গেছে সেন্ট্রাল মসজিদের ইমামদেরকে নিয়ে আসা হয়েছে, যারা আসলে অর্থনৈতিকভাবে তারা খুব ভালো অবস্থায় থাকে, কারণ ওইখানে প্রতিপত্তিওয়ালা লোকজন থাকে। বাট আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু দোজ নিটি গ্রিটি ডিটেইলস। আই ওয়ান্ট টু অ্যাপ্রিসিয়েট যে এটা গ্র্যাজুয়ালি হয়তো দে উইল রোল আউট টু এভরিওয়ান। এই মানে কি বলে যে বেনিফিট অফ ডাউট বা গুড উইলটা আমি রাখতে চাই যে দে উইল ডু ইট। ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, ইটস ভেরি প্রিমিটিভ স্টেজ, অনলি ফিউ পিপল গট ইট, কিন্তু আমি ধারণা রাখতে চাই, স্টিল আই ওয়ান্ট টু গিভ দেম বেনিফিট অফ ডাউট। মেবি উই ক্যান রিঅ্যাডজাস্ট আওয়ার ওপিনিয়ন এবং রিঅ্যাসেস আফটার 1 ইয়ার যে কতজনকে তারা দিল। কিন্তু এর বাইরেও অনেক কিছু রয়ে গেছে, মানে দিজ আর ফিউ থিংস হুইচ উই অ্যাপ্রিসিয়েট। ইটস এ মিক্স ব্যাগ। কারণ আমরা যদি দেখি যে প্রশাসক নিয়োগ দেওয়া হইলো, যেটা একেবারে দলীয় লোকদেরকে নিয়ে দেওয়া হচ্ছে, এবং যদি তারা স্থানীয় সরকার ইলেকশন টাইমলি দিয়ে দেয় তাহলে তো এই ক্রিটিসিজম আর থাকবে না। কিন্তু অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে দে ওয়ান্ট টু বেসিক্যালি পুট দেয়ার ওন পার্টিজান পিপল ইন এভরিওয়্যার। এখন হ্যাঁ, বাংলাদেশের কালচারে এইটা আমরা ধরেই নিছি যে পার্টিজান পিপলই তো সব জায়গায় দিবে, তাই না? কিন্তু এইটাকেই তো একটা ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচে নিয়ে আসার দাবি। আপনি দেখেন, কোটা আন্দোলন থেকে হাসিনার পতনের শুরু। কোটা আন্দোলনটা হয়েছে কেন? যে ছাত্রলীগের ওরা মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে সরকারি চাকরি পেয়ে যাচ্ছে সমস্ত কি জায়গাগুলোতে দলীয় লোক ঢুকে। তাইলে মানে আমাদের দেশ তো 20 কোটি ছেলে মেয়ের দেশ, এবং ইয়াং মানে কি বলে যে শিক্ষিত পোলাপান কিন্তু চাকরি পাচ্ছে না, এটা সংখ্যা হিউজ। তো তাদেরকে প্রপার জায়গাতে রিঅ্যালোকেট করতে হবে। আপনি খুব দরিদ্র একটা দেশ, আপনার জিডিপি অনেক কম, আপনার গ্রোথ, আপনার এই মানে ন্যাচারাল রিসোর্স অনেক কম, আপনাকে ডিস্ট্রিবিউশন অফ ইউর রিসোর্সটা হইতে হবে খুব অপটিমাল, এবং সো দ্যাট এভরিওয়ান গেট সাম ফেয়ার শেয়ার। তো এরকম একটা কান্ট্রিতে বসে আপনি যদি শুধুমাত্র আপনার লাঠিয়াল এবং দলীয় লোকদেরকে টার্গেট করেন যে তাদেরকে আমি স্যাটিসফাই করব সো দ্যাট আই ক্যান বি ইন পাওয়ার অ্যাজ লং অ্যাজ আই ওয়ান্ট, যেটা হাসিনার একটা স্ট্র্যাটেজি ছিল, সে দলীয় লোকের বদলে এবার হচ্ছে প্রশাসনের লোকদেরকে, মানে একেবারে দেশের খাজানা ভর্তি টাকা রোল আউট করছে হচ্ছে যে মানে প্রশাসনের, পুলিশ, তারপরে এসপি, ডিসি, এসপি, প্রশাসন, আমলা, তাদেরকে স্যাটিসফাই করার জন্য যত সুযোগ সুবিধা দেওয়া যায় সো দ্যাট মানে প্রশাসন এবং পুলিশের সহযোগিতায় তিনি আজীবন ক্ষমতায় থাকতে পারেন, এবং আর্মিকেও নানান সুযোগ সুবিধা প্রজেক্ট দিয়ে। সো এখন যদি আমরা ওরকম একটা অ্যাপ্রোচ থেকে বের না হইতে পারি যে শুধু দলীয় লোকেরাই হচ্ছে প্রশাসক হবে, শুধু দলীয় লোকেরাই নানান জায়গায় নিয়োগ পাবে, যেই অ্যাপ্রোচটা আমরা সোফার দেখতেছি আর কি, এটা যদি হয় রেদার দেন গোয়িং থ্রু দ্য ইনস্টিটিউশনাল ডেমোক্রেটিক যেগুলো আইডিয়াল কথাবার্তা বিএনপি সালাউদ্দিন আহমেদ সাহেবরা আগে বলছেন, তাইলে কিন্তু আমরা যেই তিমির সেই তিমিরেই থেকে যাবো আর কি। সো আমার কাছে মনে হয়েছে ইটস এ মিক্সড ব্যাগ। ওনারা কিছু কিছু জিনিস যেগুলো খুব ইজি টু ডু, আমি ইজি টু ডু বলবো না, যেগুলো ভালো জিনিস, দে আর ডুইং দিস। অন দ্য আদার হ্যান্ড ওনারা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মানে ট্রান্সপারেন্ট হতে পারছেন না। একটা তো জুলাই সনদ এবং গণভোট। আর শাহরিয়ার ভাই যে প্রসঙ্গগুলো তুলছেন, যে তিস্তার যেই জলাধার প্রকল্প চীনকে দেওয়া, অথবা নীলফামারীতে এভিয়েশন ইউনিভার্সিটি, অথবা ফেনী নদীর পাশে মানে স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে মিলিটারি যে ইনস্টলেশন ডেভেলপমেন্ট হওয়ার কথা, এগুলা হবে কিনা, অথবা পাকিস্তানের সাথে জে-10C আমাদের যে থান্ডার জেট কিনার একটা ক্রয় চক্র চলছিল, মানে ক্রয়ের ব্যাপারে আলাপ চলছিল,
এবং ডক্টর ইউনূসের পিএসও কামরুল সাহেব এগুলো দেখভাল করছিলেন। তো এগুলো আসলে থ্রু হয় কিনা, উইল সি উইথ টাইম। আমরা হয়তো এখনই টু আর্লি টু কমেন্ট অন অল অফ দোজ, কিন্তু যদি এগুলো না হয় এবং একই সাথে আপনি রাষ্ট্রপতি চুপ্পুকে রেখে দিতে হয় এবং একই সাথে আপনি জুলাই সনদকে উড়াই দিতে হয়, তো অল দোজ, যেটা বিনি সুতার মালা বলতেছিলেন শাহরিয়ার ভাই, তো অল দোজ কামস টুগেদার অ্যান্ড মেক আ পারসেপশন অ্যান্ড মেক্স আ পয়েন্ট যে আপনি আসলে দায়বদ্ধতা কার কাছে। So আমি এইটা দিয়ে, সো ইটস এ মিক্সড ব্যাগ আমার কাছে, যে 1 month of Okay. evaluation, I will say this is a mixed bag so far. আপনার মানে আমার মনে হয় যে আপনার সাথে আমি পুরোপুরি অ্যালাইন করতেছি আপনার এই ইভালুয়েশনটার সাথে। তো আমার আজকে হচ্ছে গিয়ে মার্চ মাসের 15 তারিখ, তো 1 মাস 2 দিন আগে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা হলো। সেই নির্বাচনের মাধ্যমে সরকারি দল হলো বিএনপি এবং বিরোধী দলে আসলো জামাত এবং এনসিপি জোট। আমরা এবং এককভাবে যদি বলি, বিরোধী দলের মধ্যে সবচেয়ে বেশি সিট পেয়েছে জামাত 68টি এবং এনসিপি পেয়েছে 6টি। তো সম্প্রতি আসলে এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের একজন নেত্রী যেভাবে জামাতের সাথে বা জামাতকে নিয়ে কমেন্ট করে যাচ্ছেন, যে মনে হচ্ছে যে তারা অ্যাকচুয়ালি জামাতের বিরোধী দল। তার ভাষ্যমতে জামাত হচ্ছে গিয়ে তেমন কোনো ভূমিকা রাখতে পারতেছে না, লিড বিরোধী দলের ভূমিকা রাখছে এনসিপি। এবং তার আরো এক্ষেত্রে মতামত হচ্ছে গিয়ে তা এই মুহূর্ত থেকে তার টার্গেট জামাত এনসিপি জোট থেকে এনসিপি কে বের করে নিয়ে আসা। তো এই ধরনের কমেন্টের পরেও এনসিপি কে সেই নেত্রীর বিরুদ্ধে শোকজ বা কোনো ধরনের পদক্ষেপ নিতে আমরা দেখিনি। তো এই ধরনের কথাবার্তা কি জোটের পক্ষে স্বাস্থ্যকর কিনা শাহরিয়ার ভাই? ধন্যবাদ আপনাকে। শোনেন, এই কিছু জিনিস না বললেই না। বাংলাদেশ জামাতে ইসলামে যখন ভোট করবেন, এই ভোটের শেষের দিকে আমরা কয়েকজন যে আমির জামাতের কাছে প্রচণ্ডভাবে অনুরোধ করলাম যে এনসিপিকে ওরা ভুল করুক, ভুল থাকলেও কি করতে হবে, ওদেরকে আমাদের সাথে নিতে হবে। কেন? তার আগেই কথা হচ্ছিল যে তারা বিএনপির সাথে যাবে একটা জোটের, এবং তার মধ্যে আপনারা জানেন যে যারা এরা হচ্ছে বিএনপির দিকে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, এবং যারা ইভেনচুয়ালি সে চলে গেছে কোথায় থেকে, এনসিপি থেকে। তারপরে ভোটে আমরা গেলাম এবং দেখেন কত উদারতা। আমির জামাত কিন্তু বলতে পারতেন যে তোমাদেরকে এই জায়গায় 30টা সিট দিব, ঠিক তা বললেন না, এতে তোমাদের 30টা সিট দিয়ে দিল। এই 30টা সিট যেখানে যেখানে তোমাদের ইচ্ছা তোমরা দাও। আমাদের অনেক সম্ভাবনাময় ক্যান্ডিডেটকে সেখানে কি করতে হয়েছে, স্যাক্রিফাইস করতে হয়েছে। হলো। আপনি যে মেয়েটার কথা বলতেছেন, আমি খালি এনসিপি ভাইদেরকে বলবো, ভাই আমি গতকালকে যে স্টেটমেন্টটা দিছি আপনারা একটু খেয়াল করে দেখেন। এনসিপি এবং সামান্তা শারমিন এক জিনিস না। সামান্তা শারমিনের একটা আলাদা এজেন্ডা আছে যেটা এনসিপির নাই। আজকে আপনারা দেখেন যে আজকে আপনাদের দলের একজনকে 6 জন পাইছেন আর কোথায় 68। তা আপনি তাকে চিফ হুইপ বানালেন কিভাবে? উদারতা না ছাড়া। উনি কোন পার্সেন্টেজ ওনাকে হুইপ বানাতে পারতেন, কিন্তু ওনাকে চিফ হুইপ বানাবেন। খালি চিফ হুইপ না, তার সিটের বন্টনটা দেখেন তো। সেকেন্ড লাইনে ঠিক আমিরে জামাতের পিছনে, আমিরে জামাতের ঠিক পিছনে। দ্বিতীয় যে কথাটা, আজকে কেউ যদি বলেন যে ধরে নেন, আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস বলি, আমার পিতাকে কেউ যদি বলে আবুল আহাব, আবু জেহেল, আবু জাহেল, তাহলে আমি এতটুকুন বলে দিচ্ছি, শোনেন, আমার সম্মানিত আমিরে জামাতকে আমি অতখানি ভালোবাসি যতখানি আমি আমার পিতা মাতাকে ভালোবাসি। এবং সে তুমি যেই হও, আমার সম্মানিত এই সংগঠনকে আমি সেই রকমই ভালোবাসি। অনেকে বলে তোমার পদ আছে কি, পদ নাই, পদ টদের কিছু জন্য না। যারা নবী ইসলামকে ভালোবাসতেন, ওহুদের ময়দানে যুদ্ধ করছেন, জীবন দিছেন, তারা কি কোনো পদের আশায় দিছে? না, তারা আল্লাহকে খুশি করার জন্য দিছে। আর এই জমিনে ইসলাম কায়েম করতে চায় বাংলাদেশ জামাত ইসলাম। সেই জন্য বললাম যে জামাত ইসলাম বা আমার আমিরে জামাতকে স্পেশালি, তার বিরুদ্ধে যদি কেউ এরকম কোনো অপমানজনক কথা বলে, তাহলে ওই আমার বুকটা আমি ইনশাল্লাহ পেতে দিব। আর কি পাতবে না পাতবে যাই না, প্রথম বুকটা যদি গুলিও আসে, এই গুলিটা ইনশাল্লাহ শাহরিয়ার কবির প্রথম মেনে নিবে। সো সামান্তা শারমিনের কথাটা হচ্ছে আমার দলের অ্যাসাসিনেট করছে। এর আগে আমির জামাতের সেই ইয়ার নিয়ে টুইটার অ্যাকাউন্টের
টুইটার অ্যাকাউন্ট নিয়ে অনেক বাজে কথা বলছেন, কিছু বলিনি। কিন্তু এবার যখন উনি আবু জাহেলের কথা আসলেন, এবং আমি এর মধ্যেও আপনাদেরকে আরো একটা জিনিস বলি, এটা সামান্তা শারমিন জানে, এনসিপি জানে না। আমার চেম্বারে সামান্তা শারমিনকে ডেকে নিয়ে 1 ঘন্টা বোঝানো হয়েছে, তুমি এইসব খারাপ কাজ করো না। আমি জাতির সামনে এগুলো বলতে চাইনি। আমার চেম্বারে সিসিটিভি আছে এবং অল আর রেকর্ডেড। সামান্তা শারমিনকে আমার চেম্বারে ডেকে নিয়ে এসে 1 ঘন্টা বুঝাইছি, বোন তুমি এগুলো করো না। আপনি ডেকেছিলেন? বলে দিচ্ছি তো, আমার তো সিসিটিভি ক্যামেরা আছে, চাইলে আমি ফুটেজ কালকেই দেখায় দিতে পারি। এত বড় বড় কথা বলেন আপনারা। এনসিপি কে ভালোবাসি বলে এগুলো করছি। সে ভোটের ময়দানে যাতে সে কোনোভাবে জামাত জোটের বিরুদ্ধে না বলে, তার জন্য তাকে বোঝানো হয়েছে। তার জন্য বোঝানো হয়েছে তার ভোটের কন্ট্রিবিউশন কি, সে কার জন্য গেছে, কোন মাঠে গেছে। সে আজকে এনসিপির জন্য এত বড় বড় কথা বলেন। এনসিপির ভাইয়ের আপনি জিজ্ঞাসা করেন তো, এই সামান্তা শারমিন কোন ক্যান্ডিডেট জন্য গেছে? আমার মৃত্যু বোন যায়নি রাজশাহী, আমার মৃত্যু বোন যায়নি সমস্ত জায়গায় দৌড়ায়নি। আপনারা একটা দেখেন তো আপনাদের কোন জায়গায়। আরো বলে দিচ্ছি, দেখেন আমি আপনাদের ক্যান্ডিডেটের নাম নাম ধরে বলতে পারি যে কার কার জন্য কোথায় কোথায় গেছে এবং এই ব্যক্তি সারি আর কি কি করছে। আপনারা ভাবে না এনসিপি কে আমি শত্রু ভাবি? এনসিপির জন্য যা যা করার আমি এই জামাতের জন্য যা যা করছি তাদের জন্য তাই তাই করি ভাই। কিন্তু এই সামান্তাকে বলেন তো যে কার জন্য, কোন ইলেকশনে কার জন্য গেছে? না, আপনারা তো আপনার বলেন। বিরুদ্ধে আসলে আমি আমি গতকালকে এদের বলেনি। এই যে এই আমার যে বোন লেখছে যে আমাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, কে নারী শক্তি যে করছে, সে আমার মনিরা এলাকা, শারমিন। হ্যাঁ আমার এলাকার। ওকে আমি এখনো বোন ভাবি, সারা জীবন ভাববো। ও যা বল, ও ছোট মানুষ বলতেই পারে, কিন্তু ওকেও আমি একটা প্রশ্ন করি যে ভাই আপনি আমাদেরকে বলতে পারতেন পার্সোনালি। আরে যাকে পার্সোনালি বলতে তাকে ডেকে এনে বুঝায় বললাম। তোমরা সেদিন কেন, যেদিন আমার আমিরে জামাতের চরিত্র হরণের চেষ্টা হলো, সেদিনও তুমি তাকে শোকজ করনি, তুমি আজকেও করলা না। আমি তো এই স্টেটমেন্ট দিছি টকশোতে গিয়ে 24 ঘন্টা পর। আজকেও কি সারাদিনে কিছু দিছেন? না। আমরা কেন বলছি যে এজেন্ডাগুলো কে বাস্তবায়ন করতেছে? এজেন্সির লোক। তাহলে কোনো না কোনো এজেন্সি, সেই এজেন্সিটা মানে কি? এজেন্সি মানে কোনো না কোনো যারা এই 11 দলীয় জোট থাকুক, জুলাই সনদ বাস্তবায়ন হোক চায় না, তাদেরকে তো আমরা এজেন্ট বলতেছি। তো এখানে আপনারা যেটা বলতেছেন যে আজকে সামান্তা সাহেবের কন্ট্রিবিউশনটা কি আপনার এই 6টা আসন পাওয়ার পিছনে, আপনার 30টা আসন পাওয়ার পিছনে, আমার 75টা আসন পাওয়ার পিছনে, বলেন তো। আজকে উনি যে বললেন প্রথম থেকে জামাতকে আমি চাই না, তো জামাতকে চান না তাহলে আপনি এই দলে থাকেন কেন? এটাই আমি বুঝাতে চাইছি যে হয় তাহলে তার পথটা আলাদা না। এনসিপি আর বাংলাদেশ জামাতে ইসলাম যখন জোটবদ্ধভাবে সবকিছু করতেছে, জুলাইকে ধারণ করতে চাচ্ছি, জুলাইকে যখন শোনেন, এগুলো অনেক কথা। জুলাইয়ের আমিরে জামাত কখনোই বলেননি জুলাই সবার। আমরা সব সময় বলছি জুলাই একার না, সবার। কেউ ক্রেডিট নিতে চাইনি। এবং জুলাইকে আমরা বাস্তবায়ন করতে চাই। এই সময় কেন আপনি হঠাৎ করে জামাত ইসলামকে নিয়ে এই কথা বললেন যে এনসিপি জামাতকে আলাদা করতে হবে? কেন এই কথা বলে? এই কথাটার পরিষ্কার কে দিবে উত্তর? সামান্তাকেই দিতে হবে। তাহলে আপনি শোকজ না করলে সামান্তা উত্তর দিবে কেমন করে? আর আপনি যদি না করেন তাহলে কি আপনি ওন করেন? আমি যেমন বললাম যে এই যে নাকিব ভাই একটু আগে বললেন যে রাষ্ট্রপতি কোনো কথাই বলতে পারেন না প্রধানমন্ত্রীর কি ছাড়া, ইশারা ছাড়া, কারণ এটাই সংবিধানের 72 আর্টিকেলে আছে। তাহলে কালের কণ্ঠতে যে সাক্ষাৎকার দিলেন জামাতে ইসলাম এবং এনসিপির বিরুদ্ধে এবং বললেন বিএনপি তাকে রক্ষা করছে, তাহলে সেটাও তাহলে প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল ছিল। ঠিক সেরকম তাহলে আমরা কি ধরে নিব? এই জন্য আমি বলছিলাম এনসিপি কে পরিষ্কার করা, না হলে থেকে জোটের মধ্যে যদি ভাঙন হয় কার লাভ? যে জুলাই সনদ বাস্তবায়ন না হয় কার লাভ? ওই ফ্যাসিস্টের লাভ। তাহলে এই লাভটা যে করতে চাচ্ছে তাকে আমি কি বলবো? ফ্যাসিস্টের দোসর বলবো? আমরা রাষ্ট্রপতিকে ফ্যাসিস্টের দোসর বলি না? তাহলে সামান্তা যে কাজগুলো করতেছে এটা ফ্যাসিস্টের দোসর কিনা? আমার মুনিরা বলছে যে ওকে আমরা সেই সময় পাইছো, অন্য কাউকে পাইনি। শোনেন, হাজার হাজার মেয়ের স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ইতিহাস বদলায় না মুনিরা, ইতিহাস বদলায় না। রোকেয়া হলে হাজার হাজার আমার মা বোনেরা যে স্লোগানটা দিয়েছিলেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, সেটা নিশ্চয়ই আপনারা একারা ছিলেন না। আর কে কে ছিল সেটাও ইতিহাস জানে। সো এই জিনিসগুলো থেকে বের হয়েছেন আত্মতৃপ্তির জন্যে। জামাত ইসলাম এই জোটকে আপনারা ক্ষতিগ্রস্ত করেন না। আর এনসিপির যে ভাইরা বলতেছেন, আমি আপনাদেরকে বারবার বলতে, এনসিপি এবং জামাতের এই জোটকে রক্ষা করতে হবে, কারণ এই জোটটাই হচ্ছে জুলাইয়ের স্প্রিটের জোট। এবং যারা যারা
এই জোটের বিরোধিতা করবে, ভাঙনের চেষ্টা করবে, তারা কোনোদিন এনসিপি বিলং করে না। এটাই আমি বলতে চাইছি, এটাই আমার এখনো কথা, তখনকার কথা। আর যদি কেউ ভুল বুঝে থাকেন ভাই, ক্ষমা সবার দিন, আমি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমার কথাটা কেউ অন্যভাবে নিলে। কিন্তু আমার কথাটার মূল স্পিরিটটাই হচ্ছে এই জায়গাতে যে আপনারা জামাতের শীর্ষ নেতৃবৃন্দ, তারা আমাদের পিতৃ সমতুল্য, তাদেরকে যখন কি করতেছেন আপনি, তাদেরকে এমন একটা কথা বললেন, আবু জাহেলের কথা বললেন, তখন আপনি, আপনার কি একবারও চোখ দিয়ে পানি বের হলো না? যে আপনার পিতাকে যদি কেউ এইভাবে অন্যায় বলে বলে, তাহলে প্রতিবাদ করব না? এটা তো আমার ইমানের একটা দায়িত্ব। সেটাই আমি করেছি, এবং আপনাদের উচিত ছিল এই প্রতিবাদ করা, এবং তাই সে কেন এটা বললো সেটা জানতে চাওয়াটা। সেটা জানতে না চাইলে আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে যে তাহলে কি আপনারা ওনাকে দিয়ে কিছু বলাতে চাচ্ছেন? জি, ধন্যবাদ। তো নাকিব ভাই, বাংলাদেশের যখন এই পরিস্থিতি, ইউএসএ তো আমি আবার ভিন্ন পরিস্থিতি দেখি, যে গত পরশুদিন যে এনসিপি ডায়াসপোরা ইউএসএ যে ইফতার মাহফিল আয়োজন করলো, সেখানে আপনি গেলেন, একদম হাসি মুখে সবার সাথে ছবি তুললেন। এবং ইলেকশনের সময়, আমি যেহেতু ইউএসএ থাকি, ইলেকশনের সময় আমি দেখলাম যে এনসিপি ডায়াসপোরা টিম এবং জামাতের যারা ইউএসএ থাকে, তারা একসাথে মিলে বিভিন্ন কার্যক্রম কোঅর্ডিনেট ভাবে পরিচালনা করেছে। তো বাংলাদেশে এক অবস্থা, ইউএসএ এক অবস্থা, এইটা কেন? আর সামান্থারদের মতো এরকম যারা এরকম কিছু বিতর্কিত বক্তব্য করে যাচ্ছে, সেটা জোটের উপর কোনো প্রভাব ফেলবে কিনা? না, শাহরিয়ার ভাই যেখান থেকে শেষ করলেন ওখান থেকে শুরু করি, যে এনসিপির সাথে তো সম্পর্ক আমাদের সব সময় ভালো, সব জায়গায়, এটা দেশে হোক বিদেশে হোক। সো একজন দুইজনের কারণে তো দলের সাথে দলের সম্পর্কে কোনো প্রভাব এটা পড়বে না। আমি একটু হিস্টোরিক্যাল কনটেক্সট একটু দেখতে চেষ্টা করছি, এবং আমি মানে সামান্তা শারমিন কিংবা যারা এখন বিরোধিতা করছেন তাদের ব্যাপারে হাল ছেড়ে দিতে রাজি না, এবং ওইটাই আমি একটু হিস্টোরিক্যালি ব্যাখ্যা করে বলি যে বিএনপি এবং জামাতের যে যোগটা হয়েছিল, এবং এটা একটা হিস্টোরিক্যাল প্রেক্ষাপটে হয়েছে। যদি আমরা ফাস্ট ফরওয়ার্ড করি, যে 91 সালে নির্বাচনে বিএনপি 140টা সিট পেয়েছিল, তারপরে বেগম খালেদা জিয়া তার 2টা সিট থেকে জিতা সিট যখন ছেড়ে দিলেন, 138টা হয়ে গেল। বিএনপি ডিডন্ট হ্যাভ এনাফ সিট টু ফর্ম গভর্নমেন্ট। সেখানে জামাত কিন্তু নিঃস্বার্থভাবে বিএনপিকে সমর্থন দিয়েছিল, যদিও তখন জামাত সরকারে যোগ দেয়নি কিংবা কোনো ফর্মাল অ্যালায়েন্স হয়নি। তারপরে পরিক্রমায় 1997 সাল 98 সালের দিকে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, এবং আওয়ামী লীগের নির্যাতন এবং ফ্যাসিবাদের যেই কি বলা যায় যে সিমটম, সেগুলো প্রকাশ হচ্ছিল, সেখান থেকেই কিন্তু জোট গঠনের উদ্যোগ হয়েছিল। এবং সেই বিএনপি জামাতের জোটটাও কিন্তু আজকের যেই জামাত এনসিপির জোটের মতো স্বাধীনতা, সার্বভৌমত্ব, ফ্যাসিজম এগুলার ব্যাপারেই জাতীয় ঐক্যকে ধারণ করেই কিন্তু জোট করা। এবং আমরা যদি দেখি যে সেই সময় বিএনপির মধ্যে অনেকেই কিন্তু জামাতের সাথে জোট করার ব্যাপারে, স্পেশালি যারা বামপন্থী ছিল বিএনপির মধ্যে, তারা কিন্তু সেটার ব্যাপারে মানে কমফোর্টেবল ছিল না। এবং সবচেয়ে মানে প্রকাশ্য আনকমফোর্টেবল ছিল যারা, তাদের মধ্যে এক নাম্বার ছিল, শাহরিয়ার ভাই জানেন না, আমরা অনেকেই হয়তো সেই ঘটনা মনে নেই, সেটা ছিল কিন্তু কর্নেল অলি। তিনি বেগম খালেদা জিয়ার রিকোয়েস্টকে ডিফাই করলেন, যে তিনি সে সময় চট্টগ্রাম 14 ছিল, এখন যেটা চট্টগ্রাম 15 আসন, শাহজাহান চৌধুরী সাহেবের আসন। সেখানে তিনি বললেন তিনি বাঁশখালীতে তার নিজের এলাকায় ইলেকশন করবেন, সাথে সাথে তিনি শাহজাহান চৌধুরী সাহেবের এলাকায়ও ইলেকশন করবেন, দুটাতে তাকে ইলেকশন করতে দিতে হবে। এবং তাকে যদি সাতকানিয়া থেকে নমিনেশন না দেওয়া হয়, এটা নাকি মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা। দ্যাট ওয়াজ দ্য লাইন, হি সেড দ্যাট। এবং মানে জামাতের সাথে বিএনপির কিন্তু অন্য কারো এরকম পাবলিক বিরোধ হয়নি, অন্য অনেকেই গুপ্তভাবে বিরোধিতা করেছে, কিন্তু পাবলিকলি বিরোধিতা করেছিলেন কিন্তু তিনি। এবং সেখানে সেই একটা সিট 2001 সালের নির্বাচনে এই একটা সিটই কিন্তু ওপেন রাখা হয়েছিল, বাকি সবগুলো সিটে একটা একক প্রার্থী ছিল। সেখানে তিনি পরাজিত হলেন, তারপরে খালেদা জিয়া তাকে মন্ত্রিত্ব দেয়নি। ফাস্ট ফরওয়ার্ড, এখন আমরা যদি দেখি এই কর্নেল অলি কিন্তু সবচেয়ে বেশি জামাতের সমর্থক, বিকজ থিংস চেঞ্জ। অন দ্য আদার হ্যান্ড, আমি আরও 2টা গল্প বলবো বলে ঘটনাগুলো শেষ করবো। আর একজন হলো, আমরা যদি দেখি যে এই মেজর হাফিজ সাহেব 1991 সালে উনি নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে। উনি
2001 সালের নির্বাচনের আগে বিএনপিতে জয়েন করে তিনি বিএনপির এমপি হয়েছেন। এর আগে তিনি 96 সালেও কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং 91 সালে নির্বাচিত হয়েছিলেন। সো 91 সালে আমি তখন ক্লাস 9-এ পড়ি। ইলেকশন হয়েছে, সরকার তখনও গঠন হয়নি, সরকার গঠন নিয়ে আলোচনা হচ্ছে। তো সে সময় আমি একটা খুব ইনফর্মাল ঘরোয়া পরিবেশে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। আমার আম্মার একজন মানে দাওয়াতি টার্গেট ছিল খাদিজা খালাম্মা বলি, উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনার জান্নাত নসিব করুন। ওনার সাথে আমার আম্মার স্কুলের একজন টিচার মিজান স্যার, মিজানুর রহমান সাহেব, উনার মানে মিজান স্যারের সাথে খালেদা আন্টির বিয়ের অনুষ্ঠান, মানে ওই ছেলে দেখতে এসে বিয়ে করে ফেলে এরকম, মানে খুব ঘরোয়া পরিবেশে বিয়ে, এরকম একটা বিয়ের অনুষ্ঠান। তো সেখানে আম্মার সাথে আমি গিয়েছিলাম। তো ওইখানে খুব ঘরোয়া পরিবেশে বিয়ে, মানে ম্যাক্সিমাম 2টা কিংবা 3টা টেবিলে খাবার দেওয়া হচ্ছে। তো ওরকম একটা টেবিলে আমি খেতে বসলাম। তো তখন আলোচনা চলছে যে আহ, পরে বুঝলাম আলোচনা থেকে যে মেজর হাফিজ সাহেব ওই টেবিলে বসে আছেন। তখন আমি হাফিজ সাহেবকে চিনতাম না, চেনার কোনো কারণ নাই, কারণ হি ওয়াজ এ ইন্ডিপেন্ডেন্ট এমপি। তো তখন উনি খেতে খেতে বলতেছে, মানে জাস্ট আমি আপনাকে পার্সপেক্টিভ দিচ্ছি, খেতে খেতে উনি বলতেছে যে এটা যে জামাতের বিয়ে, এটা জানলে আমি তো আসতামই না, মানে হিজ হেট্রেড টুয়ার্ডস জামাত ওয়াজ ইন দ্যাট লেভেল। অথচ ফাস্ট ফরওয়ার্ড যদি আমরা দেখি, যে আপনারা দেখবেন যে বিগত দিনগুলোতে মুন্নি সাহার সাথে মেজর হাফিজের সাক্ষাৎকার দেখবেন যে তিনি কিন্তু আনইকুইভোক্যালি বলছেন যে জামাতের নেতারা যুদ্ধাপরাধ করেনি। আমি তাদের সাথে হজে গিয়েছি, তাদের সাথে ওঠা বসা করেছি, তাদের সাথে চলাফেরা করেছি, আমি এটা বলতে পারি যে তারা কোনো অপরাধ করেননি। এবং তিনি কিন্তু আপনারা 2018 সালে তার একটা লিকড কনভারসেশন হয়েছিল যে তিনি কিন্তু ছাত্র দলের কর্মীদেরকে ট্রাস্ট না করে তিনি শিবিরের কর্মীদেরকে খুঁজে বের করে তার পোলিংয়ে যাওয়ার জন্য বলছেন। সো এই যে চেঞ্জগুলা, আমি মনে করি যে সামান্তা শারমিনের মধ্যেও এই চেঞ্জ আসবে। এবং বিএনপির মধ্যে আরও একজন, আর আমি মানে নামটা বলি আবার, যে মেজর আখতারুজ্জামান, আমার মনে আছে ও 92 সালে যখন আপনাদের মনে আছে যে বিএল কলেজে শিবিরের নির্বাচিত জিএস শহীদ আব্দুল হালিম মুন্সি এবং রহমত আলী সাহিত্য সম্পাদক, তাকে একেবারে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয়েছিল। এবং সেই হত্যাকাণ্ড ঘটেছিল হুইপ আশরাফ নামে এক ভদ্রলোক এবং শেখ রাজ্জাক আলী, তারা প্রচণ্ড জামাত বিরোধী ছিল বিএনপির মধ্যে। তো এদের প্ররোচনায় এবং এটার এই প্রেক্ষিতে রাজশাহীতেও ছাত্র সংঘর্ষ হয়েছিল এবং ছাত্র মৈত্রীর একজন নেতা রিমু মারা গিয়েছিল। এই রিমু আবার বিএনপির একজন নেত্রীর ছেলে। তো এটা নিয়ে বিএনপির সাথে জামাতের প্রচণ্ড উত্তেজনা চলছে এবং সেই প্রেক্ষিতে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে জামাতকে আক্রমণ করছিল সংসদে। তখন মেজর আখতারুজ্জামান সাহেব তিনি সংসদে বক্তৃতা করেছিলেন একটা, এবং তিনি আওয়ামী লীগকে আহ্বান করেছিলেন যে আপনারা জামাত নিষিদ্ধ করার বিল সংসদে আনেন, আমি আমার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে হলেও আপনাদেরকে সেই সমর্থন দিব জামাত নিষিদ্ধ করার। সেই আখতারুজ্জামান সাহেব কিন্তু আজকে জামাত সরাসরি তিনি জামাতে জয়েন করেছেন। সুতরাং বিএনপির মধ্যে মানে একটা যখন মানে জোট হয়, সেই জোটটা কিন্তু মিউচুয়ালি বেনিফিশিয়াল একটা জোট হতে হয়। মানে আমি এই জোটটাকে আমি কম্পেয়ার করি একটা পটলাক পার্টির মতো। একটা পটলাক পার্টিতে যদি কেউ কোনো খাবার দাবার না নিয়ে আসে, নেক্সট পটলাক পার্টিতে কিন্তু তাকে ইনভাইট করা হবে না। সো এভরিবডি নিডস টু অ্যাড সাম ভ্যালিউ ইন দ্য অ্যালায়েন্স। সেই ভ্যালুটা যদি তারা অ্যাড করতে ব্যর্থ হয়, তখন কিন্তু এটা তাদের কন্ট্রিবিউশনটা যদি না থাকে, তাহলে কিন্তু তারা অটোমেটিক্যালি ঝরে যায়। এবং যে কোনো জোটে বেনিফিশিয়াল পার্টি কিন্তু সবাই, এই জামাত এবং এনসিপির জোটের মধ্যে দুই দলই বেনিফিটেড, এবং এই জোটটা ভেঙে গেলে পরে দুই দলই ক্ষতিগ্রস্ত হবে। এখানে কার কন্ট্রিবিউশন বেশি কার কন্ট্রিবিউশন কম, এই ডিবেটে যাওয়া এটা হলো কাউন্টার প্রোডাক্টিভ। সিমিলারলি আমরা যদি দেখি যে বিএনপি জামাত জোটের মধ্যেও বিএনপির যারা জামাতের বিরোধিতা করেছে, নামগুলা বললাম, শেখ রাজ্জাক আলী সাহেব, তারপরে বি চৌধুরী সাহেব, তারপরে হুইপ আশরাফ, এরা কিন্তু প্রচণ্ডভাবে বিএনপি জামাত জোটের মধ্যে জামাত বিরোধী হিসাবে পরিচিত ছিল। ইভেন মান্নান ভূঁইয়া, আপনি দেখেন আজকে ফাস্ট ফরওয়ার্ড, বিএনপি যখন বিপদে পড়েছিল তখন কিন্তু এই লোকগুলাই সবার আগে বিএনপির পিঠে ছুরিকাঘাত করে বিকল্প ধারা করলো, অমক করলো, তমক করলো, এরা কিন্তু বিএনপিতে থাকেনি। সুতরাং আজকেও এনসিপি জামাত জোটে যারা এনসিপির পক্ষ থেকে জামাতের বিরোধিতা করছে, তারা আসলে এনসিপির বন্ধু না, তারা এনসিপিকেই ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে।
দে আর নট রিয়েলাইজিং ইট। সো দুইটা সম্ভাবনা আছে। একটা হলো তারা দে উইল দে উইল মানে বি ইন অবলিভিয়ান, তারা ঝরে পড়বে, তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, কিংবা মেজর হাফিজ কিংবা কর্নেল অলি কিংবা মেজর আখতারুজ্জামানের মতো তাদের একটা হয়তো বোধ হবে ভবিষ্যতে, তারা হয়তো মানে এনসিপি ত্যাগ করে পরবর্তীতে জামাতেই জয়েন করে ফেলতে পারে। এই সম্ভাবনা আমি উঠিয়ে দিই না। বাট জি বটম জি লাইন হলো, যখন একটা জোট থাকবে তখন সেই জোটটাকে ওন করতে হবে। এই জোটের বিরোধিতা যারা করবে তারা আসলে তাদের নিজেদের দলের ভালো চান না। জি, বুঝতে পারছি। তো রিয়াজ ভাই, আপনার কাছে আপনার সাথে আমার ইলেকশনের আগে থেকেই একটা আহ, আলোচনা হতো যে জামাত এনসিপি জোট নিয়ে। তখন আমি প্রায় একটা কথা বলতাম যে জামাত আর এনসিপি হচ্ছে ন্যাচারাল অ্যালাই। তাদের ইন্টেনশন, তাদের কাজ, চিন্তা ভাবনা একদম কাছাকাছি বলতে গেলে, কিন্তু কর্মপদ্ধতি ভিন্ন। তো আপনি জামাত আর এনসিপি জোটটাকে কেমন দেখতেছেন? কেমন লং রানে সাস্টেইন করবে কিনা আমি আপনার আসলে কি? যেটা মনে করি, আমি যদিও নকিব ভাই বা শাহরিয়ার ভাইয়ের মতো আমার এত রাজনৈতিক জ্ঞান নাই, বাট যেহেতু এখন সোশ্যাল মিডিয়া আমরা সবাই অবজার্ভ করি, সো আমি আমার 2 সেন্টস আর কি একটু বলবো। সেটা হচ্ছে আহ, অন্তত জুলাই চার্টার যে সংস্কার ইস্যুতে আমার মনে হয় আমরা যদি মেজর রিফর্মসের তালিকাগুলো দেখি, তাহলে দেখা যাবে যে জামাত এবং এনসিপি মোস্ট কেসেসে তারা একমত, এবং বিএনপির ডিসেন্টগুলো ছিল অন দ্য আদার হ্যান্ড। যেমন ইনস্টিটিউশনাল, এই যে নিয়োগের ব্যাপারে ইনস্টিটিউশনাল রিফর্ম, তত্ত্বাবধায়কের ইস্যু, তারপরে মানে গণভোটে পাশ করা নিয়ে, উচ্চ কক্ষে পিয়ার নিয়ে, মানে জামাত যদিও উভয় কক্ষে পিয়ার চাইছিল। তো মানে জুলাই স্পিরিটটাকে আপহোল্ড করা, এটাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া, এবং জুলাই চার্টারের বাস্তবায়ন, এবং সেটা গণভোটে তো হ্যাঁ পাশ হয়ে গেছে, এই ব্যাপারে বিএনপি জামাত সবচেয়ে ক্লোজলি অ্যালাইড, এবং আরো কিছু দল ছিল যেগুলো জামাতের অ্যালায়েন্সের ভিতরে ছিল বা আছে। দ্য বিএনপি ওয়াজ অন দ্য আদার সাইড। আদার সাইড ডাজন্ট মিন ওরা অফিসিয়ালি কখনো জুলাইকে বলেন যে আমরা অস্বীকার করি, কিন্তু মেজর রিফর্মস গুলাতে দে হ্যাভ ডিসেন্ট। সো আমার কাছে মনে হয় অন দ্যাট পার্সপেক্টিভ এটা একটা মানে জুলাই ইস্যুতে একটা ন্যাচারাল অ্যালায়েন্স ছিল। এখন যদিও জামাত একটা ইসলামিস্ট পার্টি, এনসিপি হচ্ছে একটা সেকুলার সেন্ট্রিস্ট পার্টি বলে নিজেদেরকে দাবি করতে চায়, বা সেন্টার রাইট এরকম বলে তাদের কেউ কেউ। তো ওই জায়গাতে হয়তো ডিফারেন্স থাকতে পারে, বাট পলিটিক্যাল ম্যানিফেস্টো, এই নির্বাচন যেসব ম্যানিফেস্টোতে হইলো, এবং পলিটিক্যাল যে শর্ট টার্ম গোল, এগুলাতে আমি মনে করি যে তাদের অনেক কিছুই কাছাকাছি মার্জ হয়। এখন সামান্তা শারমিন বা তাসনিম জারার যে ইস্যুটা আসছে, আমার কাছে মনে হয় কি, যে বাংলাদেশে তো জোটের রাজনীতির ইতিহাস আমরা দেখছি। সেই মানে 2001 থেকে বিএনপি জামাত জোট হইছে, তারপরে জাতীয় পার্টি হচ্ছে যে আওয়ামী লীগের সাথে জোট করছে, আবার বামপন্থীরা আওয়ামী লীগের সাথে জোট করছে, মহাজোট হইছে, আবার 4 দলীয় জোট ভেঙে 18 দলীয় 20 দলীয় জোট হয়েছে। তো জোটের রাজনীতি আমরা দীর্ঘদিন দেখছি। একটা জিনিস আমরা দেখেছি, যে জোটের রাজনীতিতে যখন আপনি জয়েন করবেন, তখন আপনাকে একটা মিনিমাম, কারণ আপনি জোটে যাওয়ার আগে ইউ হ্যাভ টু মানে জাজ এভরিথিং, দলীয় ফোরাম হোক যেখানে হোক, যে আমি এই জোটে গেলে আমার কি লাভ, দেশের কি লাভ, আর জোটে না গেলে আমার কি লস, ইত্যাদি ইত্যাদি। তো আপনি প্রোজ এন্ড কনস যাচাই করে আপনি যখন একটা জোটে যাবেন, বাংলাদেশের ইতিহাসে দেখবেন জোটে যেয়েই কেউ স্যাবোটেজ করা শুরু করে নাই। বিএনপি জামাত জোটের কথা বলেন আপনি, 2001 থেকে ইভেন এটা বলা হয় যে জামাতের যে নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের কারো কারো ব্যাপারে এই অফারও ছিল যে তোমরা যদি জামাত থেকে বের হয়ে যাও বা জোট ভেঙে দিতে চাও পারো, তাহলে তোমাদেরকে, অর্থাৎ মানে একটা ডেসপারেশন আমরা দেখেছি সবসময় আওয়ামী লীগের পক্ষ থেকে, যে বিএনপি জামাত অ্যালাইড না থাকুক, কারণ ম্যাথ টেলস ইউ বিএনপি জামাত জোট হইলে ওরা কখনো জিততো না। সো দ্যাট ওয়াজ দ্য ফ্যাক্ট। কিন্তু এত মানে রিপারকাশন, এত অত্যাচার, রিপ্রেশনের মধ্যেও জামাত সেই জোট ছাড়ে নাই, বা বিএনপিও এটার জন্য অনেক, তাদেরকে অনেক কিছু ভোগ করতে হয়েছে। যেমন বেগম খালেদা জিয়া, উনি এর আগে 91 থেকে 96 নির্বাচিত মানে প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে আবার 2001 থেকে 6, এরপরে কিন্তু ওয়ার অন টেররের যে জাতাকল, বা ইন্ডিয়ার মানে বিএনপির ব্যাপারেও তারা খড়গহস্ত হয়েছে আন্তর্জাতিক শক্তিগুলো। এটা একটা বড় কারণ কিন্তু ছিল যে জামাতের সাথে তাদের জোট তখনকার বাস্তবতায়, এবং এইটাকে মেনে নিয়েও কিন্তু বেগম খালেদা জিয়া জোট থেকে বের হয়ে যান নাই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে জোটটাকে তারা যখন জোট হয়ে যাওয়ার পরে দে ওয়ান্টেড টু বি লয়াল টু দিস অন ফ্রম বোথ সাইডস। আবার আপনি যদি অন্যদিকে আওয়ামী লীগের জোটে দেখেন, যে আওয়ামী লীগের সাথে জোটে গেছে এরশাদ বা ইনু মেনন, তারাও তাদের স্বার্থে হোক, ব্যক্তিগত স্বার্থে হোক, দেশের স্বার্থে হোক, যেটাই হোক, তারা জোটে যেই কখনো স্যাবোটাজ করে নাই। তারা দীর্ঘ সময় পর্যন্ত লয়াল থাকার চেষ্টা করছে। তাদের এজেন্ডা কি সেটা ভিন্ন আলাপ, কিন্তু আমরা প্রথমবারের মতো এটা দেখতেছি বাংলাদেশের জোট রাজনীতিতে, যে জোটটা হইলো, জোট হওয়ার 2 মাসের মধ্যে ইলেকশনের পরেই
এই জোটকে স্যাবোটাজ করার চেষ্টা করতেছে কেউ কেউ। এবং এইটাকে এখন কেউ কেউ বলতে পারে যে তাদের ইনএক্সপেরিয়েন্স, তাদের বয়স কম, অথবা শাহরিয়ার ভাই যেটা বলছেন যে তাদের ভিন্ন এজেন্ডা থাকতে পারে, কেউ কেউ এজেন্সি দ্বারা পরিচালিত হচ্ছে। এই পারসেপশন গুলো কেন আসতেছে? আসতেছে বিকজ দিস ইজ আনপ্রেসিডেন্টেড ইন বাংলাদেশের জোট রাজনীতির ইতিহাস। যে আপনি জোট করলেন 2 মাস হলো, জোটের যে উদ্দেশ্য ছিল সেটা কি পূরণ হয়েছে? আপনার জুলাই চার্টার কি এখনো মানে সংসদে গৃহীত হয়েছে? আপনার কি সংস্কারগুলো আপনার উচ্চকক্ষে পিয়ার কি অ্যাপ্রুভড হয়েছে? আপনি যে তত্ত্বাবধায়কের নিয়োগ যেগুলো যেইভাবে জুলাই সনদে বলা হয়েছে সেগুলো হয়েছে? আপনার যে ইনস্টিটিউশনাল রিফর্ম সেগুলো হয়েছে? আপনি কিছুই তো অ্যাচিভ করেন নাই। জোটের যে টার্গেট ছিল যে আমরা জুলাইকে আপহোল্ড করব, জুলাইয়ের সংস্কারগুলোকে আমরা অ্যাচিভ করব, সেগুলো তো কিছু অ্যাচিভড হয় নাই। যদি এগুলো অ্যাচিভ হয়ে যাইতো, তারপরে আজকে সামান্তা শারমিন ওনারা এই কথাগুলো বলতেন যে জোট থেকে এনসিপি কে বের করে আনতে চাই, তাইলে ইট উড মেক অ্যাটলিস্ট সাম সেন্স। তারপরেও এটাকে স্যাবোটেজ বলা যাইতো যে আসলে জোটের রাজনীতিতে এভরিওয়ান ওয়ান্টস এ লংগিভিটি। আপনি একটা লয়ালটি শো করছেন, একটা অ্যালায়েন্সে আসছেন, ইট ইজ এক্সপেক্টেড যে আপনি একটা সময় পর্যন্ত এটাকে ধরে নিয়ে যাবেন। যেটা আমি বেগম খালেদা জিয়ার উদাহরণও বলছি, জামাত নেতৃবৃন্দের উদাহরণও বলছি, তাদের উপর ঝড়ঝঞ্চা আসছে, তারপরেও ওনারা এই জোটটাকে ধরে রাখছিলেন। সো ইটস এ কোয়েশ্চেন অফ ইউর ইন্টিগ্রিটি, ইউর লয়ালটি, এবং ইউর অলসো আমি যেটা বলবো যে আপনি প্রমিস কতটুকু রাখেন। আপনি একটা প্রমিস করছেন, ইটস এ প্রমিস। আপনি যখন একটা জোটে আসেন, সো ইউ হ্যাভ টু কিপ আপ টু ইউর ওয়ার্ডস। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন যদি এনসিপির নেতৃবৃন্দ তারা এটা উপলব্ধি করেন যে দে ওয়ান্ট টু বি, তাদের বয়স কম, বাট পিপল হ্যাভ গিভেন দেম সাম ভোটস এবং পিপল হ্যাভ সাম এক্সপেকটেশন অন দেম। দে আর জুলাই প্রজন্মের তারা হচ্ছে যে লিডারশিপ উঠে আসছে। উই ওয়ান্ট দেম টু রিয়েলি অ্যাক্ট লাইক এ ম্যাচিউর লিডারশিপ এবং টু আপহোল্ড দ্য স্পিরিট অফ আমাদের যে একটা ইন্টিগ্রিটি বলে একটা কথা আছে। আপনি জোট করলেন, জোটের অ্যাচিভমেন্ট কিছুই হইল না, জোটের উদ্দেশ্যগুলো বাস্তবায়ন হইল না, তার আগেই কেউ একজন স্যাবোটেজ করবে, এইটাকে তাদের অবশ্যই অ্যান্সার, দে হ্যাভ টু অ্যান্সার টু ইট, যেটা কেন হচ্ছে, ওকে। হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস। এবং যদি বলে যে না এই জোট আমরা চাই নাই, তাহলে ওয়াই নাও, ওয়াই নট 2 months বিফোর? তার মানে কি আপনারা জোট করছিলেন এই পারপাসে যে নির্বাচনে 5-6টা সংসদ সদস্য পাঠাবো, তারপরে স্যাবোটেজ করা শুরু করব? এইটা যদি হয় তাহলে তো এনসিপি কে কেউ ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে বিশ্বাস করবে না। কোন জোট জি তাদের কোনো কথাকেও কেউ বিশ্বাস করবে না। সো ইট উইল জি বি আমার মনে হয় যে আসলে স্টেপ টু দ্য এনসিপির যারা মেইন লিডার, যারা এনসিপির বড় বড় মুখ, তাদের থেকে আসলে আমরা স্যাবোটাজের কোনো কথা বা জোট ভাঙার কোনো ইঙ্গিত আমরা পাইনি। ছোটখাটো দু একজন নেতৃত্বের থেকে আমরা এই কথাগুলো শুনতে পেয়েছি। আশা করি তারা সাংগঠনিকভাবে সেটার ব্যবস্থা নিবে। আমরা প্রায় 1.5 ঘন্টা যাবত আলাপ আলোচনা করলাম সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন বিষয়াবলী নিয়ে। তো সবার থেকে আমি লাস্ট কিছু স্টেটমেন্ট নিব যে সাম্প্রতিক এই ঘটনাগুলোর উপর ভিত্তি করে আগামী 5 বছর বা আগামী 1 বছরে বিএনপির থেকে আপনারা কেমন রেসপন্স আশা করতেছেন বা সরকারের কাজকর্মগুলো কেমন হবে বলে আশা করতেছেন? সবাই 2 মিনিট করে বলবেন। শাহরিয়ার ভাই। ধন্যবাদ আপনাকে। লং সেশন। প্রথম জিনিস হচ্ছে জান দিব, জুলাই দিব না। প্রথম জিনিস যে আপনাকে ভুলে গেলে চলবে না। এই এক ভুলের জন্য 17 বছর পুরো জাতি কি করছে, সাফার করছে। আর নাকিব ভাই যে কথা বললেন, আমিও আশাবাদী। আমরাও সেজন্য বলছি দেখে আগে বোঝা না হয় যে এই জোট ভাঙলে তার সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি কি, এটা আগে মাথায় নিতে হবে। আপনার জুলাই সনদ হয়ে যাক, তারপর আপনি আলাদা, সবাই আলাদা পার্টি, সবাই ক্ষমতায় যেতে হবে, এটাই স্বাভাবিক। এতে তো কোনো অন্যায়ের কিছু নেই। কিন্তু কথা হলো যে আপনি যে আদর্শের জন্য আসছে, সে আদর্শটা আগে বাস্তবায়ন হোক। না হয়ে চলে গেলে কি হবে, সেটা কারোর জন্য মঙ্গলজনক হবে না। আর বিএনপি যেটা বলছে যে সবার আগে দেশ, তাদের গত 1 মাসের কর্মকাণ্ডে সবার আগে বিএনপি মনে হয়েছে। এই জায়গা থেকে সরে না আসলে তাহলে বিএনপি না, সারা দেশ এবার সাফার করবে। এবং এই সাফারটা আমরা মনে হয় বিয়ার করতে পারবো না। ইট উইল বি আনবিয়ারেবল। আর লাস্টের একটা কথা বলি, বৈশ্বিক যে অর্থনৈতিক অবস্থা, সে অর্থনৈতিক অবস্থাতে আজকে তেল যদি না পাওয়া যায়, সামনে ইরি মৌসুম আসতেছে, ইলেকট্রিসিটির যদি ঘাটতি হয়, সার যদি কৃষক না পায়, আপনি 5 লাখ কৃষি কার্ড দিবেন, সারা দেশে আছে 1.5 কোটি কৃষক। এবং এই যে ফ্যামিলি কার্ড যেগুলো দিচ্ছেন, এগুলো সবাই যেমন বললাম আজকে, খেজুরের কথা, ফান্ডের কথা, এগুলো সব বিএনপি পাচ্ছে কেন? ঠিক কি আগের নিয়মে চলবেন? সো সংবিধানের দোহাই দিয়ে এই এতগুলো তাজা প্রাণকে আপনারা অবমূল্যায়ন করেন না। আমরা এখনো আশাবাদী আপনাদের বোধোদয় হবে এবং সঠিক সময়ে 180 দিনের মধ্যে আপনারা জুলাইকে অ্যাজ ইট ইজ বাস্তবায়ন করবেন। আর পিপুলস পাওয়ারের উপরে কনস্টিটিউশন না, কনস্টিটিউশন মানুষের জন্য। আর মানুষ রেফারেন্ডাম দিছে, সেই রেফারেন্ডামের জায়গা কনস্টিটিউশনের উপরে।
কারণ বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে গেলে রেফারেন্ডাম লাগে। সো আমার ধারণা উনি আইনের ছাত্র, উনি সব বোঝেন, না বুঝে ভান করলে দেশের ক্ষতি হবে। আর সবার উপরে দেশ, ব্যক্তি দল সবার উপরে দেশ। জি, ধন্যবাদ। নাকিব ভাই। না, আমি সবসময় আশাবাদী, আমি আশা করি যে কিছু অদূরদর্শী ব্যক্তির আহ, অদূরদর্শী কাজকর্মের কারণে এই জুলাইকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু 91 সালে নাই, আমরা 2001 সালে আটকা পড়ে থাকলে হবে না। আমরা এখন একটা এখন জেনজিও বয়স্ক হয়ে যাচ্ছে, এখন জেন আলফা আসছে, তারা আগামী নির্বাচনে আশা করা যায় যে জেনারেশন আলফা উইল বি ভোটিং। সুতরাং এখনো যদি আমরা জনগণের চিন্তা ভাবনা, জনগণের বুঝসুঝকে আন্ডার এস্টিমেট করি, ইট ইজ গোয়িং টু বি এ ফেটাল মিস্টেক। সুতরাং বল এখন বিএনপির কোর্টে। অর্থনীতিতে অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক রকম প্রতিরোধ আসবে, সব কিছু কিন্তু একা একা বিএনপির পক্ষে সামাল দিয়ে সরকারের টিকে থাকা খুব কঠিন হবে, সবাইকে নিয়েই চলতে হবে, এবং ইট স্টার্টস উইথ জুলাই চার্টার। সো এখানে যদি বিএনপি ফেল করে ফেলে তাহলে পরে বিএনপির সরকারে টিকে থাকা কঠিন হবে। কিন্তু আমি বিশ্বাস করি যে এই ভুল বিএনপি করবে না। আমরা, দেশটা আমাদের সবার, আমরা দেশটা চালাই। 5 বছর বিএনপিকে চালানোর জন্য নির্বাচনে যতই শর্টকামিংস থাকুক না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা এই নির্বাচনটাকে মেনে নিয়েছি। বিএনপিকে আমরা সেই সুযোগটা দিতে চাই, কিন্তু বিএনপি যদি সেই সুযোগটা না নিয়ে সেই সংঘাতের পথেই, সেই ফ্যাসিবাদের পথেই টিকে থাকে, তাহলে পরে জনগণ বিএনপিকে রিজেক্ট করে দিবে, যেভাবে জনগণ শেখ হাসিনার মতো প্রতাপশালী সরকারকে বিদায় করে দিয়েছে। সুতরাং এই জায়গাটাতে আমি মনে করি যে শুভবুদ্ধির উদয় হবে, আমরা সবাই মিলে এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাব। তারপরে আগামী 5 বছর পরে নির্বাচনের সময় জনগণ বিএনপির কাজকর্মকে ইভ্যালুয়েট করে বিএনপিকে যদি পুনরায় নির্বাচিত করতে চায়, বিএনপি আবার নেক্সট 5 বছর ক্ষমতায় থাকবে, না হলে অন্য কেউ দেশ চালাবে। আমাদের সেই গণতান্ত্রিক পন্থার প্রতি আস্থা থাকা উচিত, এবং সেভাবে আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব, সেই প্রত্যাশা করি। জি, রিয়াজ ভাই। হ্যাঁ, আমি যে ছোট করে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা কিন্তু বিশ্ব জুড়ে, যেটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন নকিব ভাই, যে জেন জিও বয়স্ক হয়ে যাচ্ছে, জেন আলফা উঠে আসতেছে। আমরা বিশ্ব জুড়ে কিন্তু একটা বাক পরিবর্তন দেখতেছি। ইভেন আমেরিকার মতো জায়গায় কখনো আমরা ভাবি নাই যে অ্যান্টি প্রো প্যালেস্টাইনিয়ান হচ্ছে যে র্যালি হবে ইন দ্য ইউনিভার্সিটিজ, রাইট? এটা কিন্তু হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি একটা উইন্ড অফ চেঞ্জ ইন দ্য হোল ওয়ার্ল্ড, রাইট? সো বাংলাদেশে আমি আশা করব যে আমাদের যারা নির্বাচিত হইলেন, তারা বিএনপি শাসক গোষ্ঠী, ওনারা এই উইন্ড অফ চেঞ্জটা, এই পালসটাকে বুঝবেন। ওনারা যদি মনে করেন যে ঠিক পুরানো ভাবেই দেশ চালাবেন, পুরানো রেটোরিকে চলবে, যদিও আমি এখানে এখন পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে, ওনাকে আমি খুব ভালো মার্ক দিব যে অ্যাটলিস্ট হিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হিজ ওয়ার্ডিং অ্যান্ড অ্যাপ্রোচ, আই লাইক দ্যাট, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। কিন্তু অন দ্য কন্ট্রারি, বিএনপির সো মেনি আদার লিডারশিপস, তাদের সেই পুরানা ভোকাবুলারি, পুরানো রেটোরিক, এবং তাদের যেই অ্যাকশনস গুলা, যেটা অলরেডি অভিযোগ আসতেছে, হাসনাত যখন খেজুরের কথা বললো, দেখা যাচ্ছে শুধু তাদের পার্টি মেম্বাররা খেজুর পাচ্ছে, পার্টি এমপিরা অন্যরা পাচ্ছে না। জামাতের এমপিরা স্পেশালি অনেকেই বলছেন যে আমার এলাকার খেজুর কই আমি জানি না। ওটা খেজুর না ভাই, ওটা আসলে ভাই ছিল যে শাড়ি, তারপর হচ্ছে গিয়ে আচ্ছা আচ্ছা, ওই তারপর রুমাল, শাড়ি, বাড়ি ধরনের থ্রি পিস ইত্যাদি জিনিসপত্র। ইত্যাদি। তো এই যে হ্যাঁ, তারপরে এই যে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলো, ধরেন অথচ মির্জা ফখরুল সাহেব এসেই বললেন যে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার ইলেকশন হবে। তো দ্রুততম সময় যদি আপনি 2 মাস পরে দেন, তাইলে প্রশাসক নিয়োগ দিলেন, আচ্ছা ভালো কথা। প্রশাসক দিয়ে আপনি যদি এখন 2-3 মাসের মধ্যে ইলেকশন দেন, তাহলে তো আর কোনো প্রশ্ন থাকবে না। কিন্তু যদি আবার এটাকে লেংদি করতে চান, যে প্রশাসক দিছি 1 বছর পরে দেখা যাক, আস্তে আস্তে একটু হাওয়া ঘুরুক, ভিন্নভাবে আমরা একটু পিপলস ওপিনিয়নটারে আর একটু শিফট করাই আমাদের ফেভারে, ইত্যাদি প্ল্যান ট্যান যদি করেন, দ্যাট উইল বি লাইক উইল বি রং। সো আমার কাছে মনে হয় পিপল আর আন্ডারস্ট্যান্ডিং এভরিথিং। ইটস নট 2001, ইটস নট 91, ইটস নট 2013 ইভেন। 2013-তে যখন হেফাজতের উপর হামলা হয়েছিল, তখন কিন্তু অনেক সাক্ষ্য প্রমাণ, ভিডিও মানুষ খুঁজে পায় নাই। তখনও সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট সবার হাতে হাতে ছিল না। নাও ইটস এ ডিফারেন্ট টাইম, এভরিওয়ান ইজ ডুইং সিটিজেন জার্নালিজম, সবার হাতে মোবাইল, সবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে। সো এভরিওয়ান ইজ জাজিং এভরিথিং দ্যাট ইউ সেড। দেখেন, সালাউদ্দিন সাহেব গতকালকে সংসদে একটা বক্তব্য দিলেন, ফার্স্টে মনে হলো যে ও মা গো, উনি সংবিধান থেকে তো বলে টলে উড়াই দিচ্ছেন, জবাব কেউ দিতে পারছেন না। আজকেই কিন্তু ভাইরাল হয়ে গেল উনার 5 মাস আগের বক্তব্য আর আজকের বক্তব্যের যেই বিরোধ,
উনার নিজের বক্তব্যকে উনি নিজে ছুড়ে ফেলতেছেন, এইটা কিন্তু সাইড বাই সাইড ভিডিও চলে আসছে, আজকে ভাইরাল হয়ে গেছে। সো জেন জি, জেন আলফা সবাই দেখে ফেলতেছে ভিডিও। সো ইটস নট লাইক 2001 যে আপনি একটা কাজ করবেন ওইটা জনগণের কাছে খবরটা যাইতেই 2 বছর লাগবে। মানুষ সাপ্তাহিক বিচিত্রা পত্রিকা পড়বে। সো আই থিঙ্ক বিএনপি লিডারশিপ উইল টেক এ হিড if they want to really run at least some sort of acceptable governance, some sort of stability, some sort of at least economic মানে stability, মানে অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে যদি দেশ চালাইতে হয় ওনাদের 5 বছর, they have to come to their sense, they have to মানে get it in their mind যে it's a change time, the জি wind of change, they have to take it into account. জি So I want to অনেক be ধন্যবাদ। optimistic in light of মানে নকিব ভাই যেটা বলছেন, I also want to be optimistic, but আশা করি they will pay heed. জি অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে আবার যুক্ত হব অন্য কোনো আড্ডায়। আসসালামু আলাইকুম।